দেখ, আজকে লস অফ প্রফিট চলছিল আমাদের। আগে একটা ক্লাস করেছি, লস অফ প্রফিটের একটাই ক্লাস হয়েছিল, আজকে সেকেন্ড ক্লাস হবে, ডে 2। লস অফ প্রফিটের সেকেন্ড ক্লাস, ডে 2। যতদূর হয়েছিল তারপর থেকে স্টার্ট করছি লস অফ প্রফিট। যতদূর লস অফ প্রফিট হয়েছিল তারপর থেকে স্টার্ট করছি লস অফ প্রফিটটা। লেখ, নোট লেখ, নোট। নাম্বার 1, if not mentioned clearly, like if not mentioned clearly, if not mentioned clearly, ঠিক আছে, we always assume that, we always assume that standing charges are insured, standing charges are insured। মানে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে, মানে তার আগে ক্লাসের পরে দেখবো, আমাকে এদিকেও মানে বলছি একটা কথা বলছি, আমাকে এদিকে ধর লস অফ স্টকের অঙ্ক দিল, আর এই অঙ্কও দিল, আমি কোন অঙ্ক করবো জানিস পরীক্ষা হলে গিয়ে? আমি এটা করবো। এটা এত ইজি, কোনো দাগ কাটতে হয় না, এত ইজি অঙ্ক। এটা তো লেখা আছে, নিয়ম লেগে যেতে অসুবিধা হচ্ছে, যখন ওই দুটো তিনটে ক্লাস করা হয়ে যাবে না, এত ইজি অঙ্ক কিচ্ছু নেই, অঙ্ক কিছু নেই, এটা অনেক ইজি অঙ্ক। ওই তো ওখানে আছে ইচ্ছে হতো। হ্যাঁ, ভিডিও অফ করা আছে, ভিডিও অফ করা। আচ্ছা, if not mentioned clearly, we always assume that standing charges, like standing charges, ঠিক আছে তো, স্ট্যান্ডিং চার্জেস আর ইনশিওর, আর ইনশিওর, স্ট্যান্ডিং চার্জেস আর ইনশিওর, ঠিক আছে তো, ফুল স্টপ। তার মানে কি বললাম, যদি কোশ্চেনে ক্লিয়ারলি ভাবে কিছু বলে না তাই সবসময় আমরা অ্যাজিউম করবো স্ট্যান্ডিং চার্জেসটা কি আছে, ইনশিওর, তাই তো। স্ট্যান্ডিং চার্জেসটা কি করা আছে, ইনশিওর, ইনশিওর করা আছে। এইবার অনেকে জিজ্ঞাসা করে যে ইনশিওর স্ট্যান্ডিং চার্জেস বলতে আর কোনগুলো, এটা জিজ্ঞাসা করতে পারে, পরীক্ষায় কোনোদিন দেবেন এই সমস্ত কথা, আমি বলেছি নলেজ পারপাস। লেখ, আইটেমস মানে কোন কোন আইটেম স্ট্যান্ডিং চার্জেস এর মধ্যে ইনক্লুড থাকে, কোন কোন আইটেম ইনশিওর স্ট্যান্ডিং চার্জ মানে ইনক্লুড থাকে। লেখ, আইটেমস ইনক্লুডেড, লেখ আইটেমস ইনক্লুডেড ইন ইনশিওর স্ট্যান্ডিং চার্জেস, ইনশিওর স্ট্যান্ডিং চার্জেস। যারা যারা লস অফ প্রফিটের, দেখ লস অফ প্রফিট না করেই আগে কিন্তু জাজমেন্ট দিয়ে দিবি না যে লস অফ প্রফিট কঠিন, এরকম খুব খারাপ লাগে। কেউ ধর না শিখেই আগে জাজমেন্ট দিয়ে দিচ্ছে চ্যাপ্টার কঠিন, না, আগে ভালো করে শেখ, প্রথম ক্লাস ভালো করে দেখ, তারপর এই ক্লাসটা ভালো করে দেখ, তারপর জাজমেন্ট দিয়ে কঠিন না সোজা, তারপর একটা অঙ্ক দেখ, তারপর সত্যি সোজা অঙ্ক, সত্যি সোজা অঙ্ক। items included in insured standing, like items included in insured standing charges। তাহলে কি লিখলাম, লাইনের মানে বোঝ। দেখ, অন্য মতন হলে ডাইরেক্ট অনেকে এই চ্যাপ্টার অঙ্ক করতে, অনেক কোচিনে কি করবে, একদিনে অঙ্ক শেষ করবে, একদিনও না একবেলা একটা অঙ্ক করে শেষ করে দেবে, এইগুলো মুখস্থ করে নাও, ফর্মুলা হয়ে গেল, অঙ্ক শেষ। কিন্তু ব্যাপারটা সেরকম না, আমি তো প্রতিটা পয়েন্ট ধরে ধরে বলা যায়, মাথার মধ্যে থাকে, ঠিক আছে, এই জন্যই সময় নষ্ট করছি, নাহলে আমি কত তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারতাম। কি লিখেছি, আইটেমস ইনক্লুডেড ইনশিওর স্ট্যান্ডিং চার্জেস। আমি কি বলেছিলাম, কিছু স্ট্যান্ডিং চার্জেস মানে কিছু ফিক্সড খরচা ইনশিওর করা থাকে, আবার কিছু কিছু খরচা ইনশিওর করা থাকে না। কোন কোন খরচা ইনশিওর করা থাকে স্যার পরীক্ষা হলে বলে দেবে, কোনোদিন লিখে দেবে না কোন কোন খরচা ইনশিওর করা থাকে, ও লিখে দেবে ইনশিওর স্ট্যান্ডিং চার্জেস। আমি কেন লেখাচ্ছি, যাতে তুমি নলেজ ব্যাপারটা বুঝতে পারি যে এইগুলোকে ইনশিওর করা হয়, ঠিক আছে তো, এইগুলো কোনোদিন পরীক্ষা লিখে দেবে। যেমন কি, লেখ, ইট ইনক্লুডস ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ইট ইনক্লুডস, আগের দিন এটাই বুঝিয়েছিলাম বাট এগুলো লেখা হয়নি, ইট ইনক্লুডস ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, লাইনের মানে বুঝিস কিন্তু ভালো করে বুঝবি, ইট ইনক্লুডস ইন্টারেস্ট অন ডিবেঞ্চার।
তুই ব্যবসা করছিস, ব্যবসা করতে করতে ব্যবসায় কোনো রকম কোনো ক্ষতি হলো, তো 6 মাস ভালো মতন ব্যবসা হলো না, তাই তো? তো 6 মাস আগের বছর 6 মাসে যে লেভেলে প্রফিট কামিয়েছিলি এবছর তো সে লেভেলে প্রফিট কামাতে পারলি না। এবছর সে লেভেলে প্রফিট কামাতে পারলি না। তার মানে তোর প্রফিটের অনেকটা ক্ষতি হয়ে গেল, প্রফিটের লস হয়ে গেল, তাই তো? তো প্রফিটের লস হয়ে গেল, ভালো বিজনেস চলেনি। তাহলে তুই ব্যবসা করার জন্য কারোর থেকে লোন নিয়েছিস, প্রচুর অনেক টাকা লোন নিয়েছিস, তাতে ইন্টারেস্ট দিতে হবে। তুই দিবি কি করে? টাকাটা দিবি কি করে? এই জন্য আমরা কি বলেছিলাম? আমরা কিছু স্ট্যান্ডিং চার্জেস ও কিছু ইন্স্যুরেন্স করে রাখি। ঠিক আছে তো? স্ট্যান্ডিং চার্জেস ইন্স্যুরেন্স করে রাখি। মানে এইগুলো এই কম্পালসারি তোকে দিতেই হবে, ব্যবসা যতই ক্ষতির সম্মুখীন হোক। তোকে এই খরচাগুলো দিতেই হবে। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। ঠিক আছে? তাহলে এইগুলো বলছে ইনসিওর স্ট্যান্ডিং, মানে কোন কোন স্ট্যান্ডিং চার্জ লিখেছি না, ইনসিওর স্ট্যান্ডিং চার্জেস। তুই সিম্পলি ভাব, আজকে তোর ব্যবসা যদি খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়, ধর ধর তোর ব্যবসায় আগুন লেগে গেছে, তুই ভালো করে ব্যবসা চালাতে পারছিস না, তো ব্যবসা ধর এক জায়গা থেকে আরেক জায়গায় শিফটিং করলি। তা এক জায়গা থেকে যদি আরেক জায়গায় শিফটিং করিস, তাহলে তোর তো ব্যবসায় তো অনেকটা ক্ষতি হয়ে গেল। তুই যদি বিজনেস যদি এক জায়গা থেকে যখন আরেক জায়গায় শিফটিং করবি, তাহলে তো 6 মাস লাগলো ওটা ঠিকঠাক করতে। মানে বুঝলি, তুই তুই এখানে ব্যবসা করছিলি, তুই এখান থেকে এখানে 6 মাসের জন্য শিফটিং করলি, এবার এই দোকানটা আরো ভালো করে সাজালি, তারপর এই বিজনেসটাকে আবার এখানে নিয়ে আসলি, 6 মাস টাইম লাগলো। তো 6 মাসে তো তুই বিজনেসটা ভালো করে করতে পারলি না, তাই তো? তুই 6 মাসটা তো ভালো করে বিজনেস করতে পারলি না, বিজনেস সেইভাবে কামাতে পারলি না। তাহলে কিন্তু এই 6 মাস তোর কোম্পানি যে সমস্ত স্টাফরা থাকে তাদের মাইনে দিতে হবে। তুই কারোর থেকে লোন নিয়ে ব্যবসা করছিস, যদি টাকাটা মেটাতে হবে, তো দিবি কোথা থেকে? তো এর জন্য এই সমস্ত খরচারও কিন্তু ইন্স্যুরেন্স করা হয়। তাই এই খরচাগুলোকে বলে স্ট্যান্ডিং চার্জেস। ফিক্সড কিছু কিছু ফিক্সড খরচার ইন্স্যুরেন্স করা হয়, সেগুলো লিখবে। কিছু কিছু ফিক্সড খরচার ইন্স্যুরেন্স করা হয় এবং কিছু কিছু ফিক্সড খরচার ইন্স্যুরেন্স করা হয় না। তাহলে যেই যেই ফিক্সড খরচার ইন্স্যুরেন্স করা হয় তার নামগুলো লিখছি, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার লেখ। তারপর ডিবেঞ্চার না দিয়ে তুই লিখতে পারি ইন্টারেস্ট অন ব্যাংক লোনও তো থাকতে পারে, ডিবেঞ্চার না দিয়ে ব্যাংক লোনও থাকতে পারে। ফুল স্টপ। তারপর আর কি হতে পারে লেখ, রেন্ট, রেটস, ট্যাক্সেস। রেন্ট, রেটস, ট্যাক্সেস। স্যালারি অফ পার্মানেন্ট এমপ্লয়ি, স্যালারি অফ পার্মানেন্ট এমপ্লয়ি, মানে তোর কোম্পানিতে যে সমস্ত এমপ্লয়ি পার্মানেন্ট, এখন তো 6 মাস ব্যবসাটা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফটিং করছিস, ব্যবসা অনেকটা ক্ষতি হলো, সেই লেভেলে সেল করতে পারলি না, সেল করতে পারলি না, সেই লেভেলে প্রফিট কামাতে পারলি না। তাহলে তুই পার্মানেন্ট এমপ্লয়িকে বলবি তুই 6 মাস ঘুরে আসো, তারপর তুমি কাজে আসো 6 মাস পর। তো পার্মানেন্ট এমপ্লয়ি আর আসবে 6 মাস পর? তো ও কোম্পানির খারাপ হয়ে যাবে, অন্য একটা জায়গায় ইন্টারভিউ দিয়ে দেবে। তো ওই কোম্পানিতে যখন ঢুকে যায় তখন এই কোম্পানিতে আর আসবে নাকি? কোনদিন আসবে না। ব্যাপারটা বুঝলি? কোনদিন ওইভাবে আসে না, কিন্তু টেম্পোরারি কাজ হয়নি কখনো। বুঝতে পারলি তো ব্যাপারটা? তার মানে কিছু কিছু এমপ্লয়িকে তোকে ধরে রাখতে হবে। ঠিক আছে? তো ব্যবসা ক্ষতি হলেও তোকে ধরে রাখতে হবে। কি লিখলাম? স্যালারি অফ পার্মানেন্ট এমপ্লয়ি। তারপর লিখ ওয়েজেস অফ স্কিল লেবার, ওয়েজেস অফ স্কিলড লেবার, মানে তোর কোম্পানিতে দক্ষ শ্রমিক আছে, বুঝতে পারলি? দক্ষ শ্রমিক আছে, তাকেও তোকে ধরে রাখতে হবে। বুঝতে পারলি তো? যে যার মাধ্যমে তোর কোম্পানির বড় বড় প্রোডাকশন হচ্ছে, প্রোডাকশন মেন প্রোডাকশনটা হচ্ছে, তাকে যদি বলি তুমি 6 মাস ঘুরে আসো, তাহলে তো ও তো অন্য কোম্পানি চলে যাবে, আর অন্য কোম্পানি চলে গেলে সেই কোম্পানির মালিক 6 মাস পর কেন ছাড়বে? কেন ছাড়বে ও? ও তো ছাড়বে না। তো এগুলো বুঝতে হবে তোকে, ধরে রাখতে হয় এগুলো। এগুলো আমি আগের ক্লাসেও আমি বলছিলাম এই ব্যাপারগুলো। যে কোনো ব্যবসা করতে গেলে ব্যবসার কিন্তু এটাই মেন উদ্দেশ্য। ব্যবসার মালিক কিন্তু তার কর্মচারীদের কখনো ছাড়ে না, কখনো ছাড়ে না কিন্তু। দরকার হলে বেশি টাকা দিয়ে আটকে রাখে ওকে। আর বিশেষ করে সেই কোম্পানি যদি ওয়ার্কার হয় তাকে তো ছাড়বেই না। ওয়ার্কার মানে বুঝছো, যার মারফত, যার জন্য কোম্পানি প্রোডাকশন হবে, যে গুডস তৈরি করে, তাকে কোন ছাড়বে? কোনদিন ছাড়বে না। দরকার হলে ওকে ওকে নিজের কাঠি দিয়ে টাকা দিয়ে ওকে আরো আরো রেখে দেবে ওকে। বুঝতে পারলি তো? তো সুতরাং এগুলো করবেন না। এই খরচাগুলো তো কোম্পানি হবে লস হলে, এই খরচাগুলোর জন্য ইন্স্যুরেন্স করা হয়, এই খরচার ইন্স্যুরেন্স। তাহলে সমস্ত খরচার ইন্স্যুরেন্স হয় না, এই সমস্ত খরচার ইন্স্যুরেন্স হয়। এবং ইন্স্যুরেন্স কোম্পানি মানবে না, এটা হতে পারে। ইন্স্যুরেন্স কোম্পানি নেবে, এইসবের ইন্স্যুরেন্স নেই। এই জন্য বলছে কোন কোন গুলো ইনসিওর স্ট্যান্ডিং চার্জেস। তারপর লিখ ডিরেক্টর ফি। ঠিক আছে? ডিরেক্টর ফি, এটা কি বোঝাতো? এবার ডিরেক্টর ফিটা বুঝতে পারলি তো? কোম্পানি যে তুই কোম্পানি হয়, কোম্পানির ডিরেক্টর থাকে, তাকে ফি দিতে হবে। তাহলে কোম্পানি যদি খারাপ 6 মাস ধর ব্যবসাটা শিফটিং করলি, তখন কি তুই কোম্পানির ডিরেক্টরকে কি ফি দিবি না? এরকম হবে? তো এরকম হবে না, এই কথাগুলো বলা হয়েছে।
এবার চলে আয়, এবার মেন যে অঙ্ক করতে গেলে যে স্টেপটা লিখতে হয়, স্টেপস, স্টেপস, স্টেপস টু বি ফলো, steps to be followed in computation of loss of profit. কি লিখলাম? steps to be followed in computation of loss of profit, মানে লস অফ প্রফিট কম্পিউট করার জন্য কি কি স্টেপ ফলো করতে হবে। নাম্বার ওয়ান লেখ, নাম্বার ওয়ান লেখ, শুনছিস তো প্রত্যেকে? এই তুই যখনই লস অফ প্রফিটের অঙ্ক করতে দেবে পরীক্ষায়, কি কি স্টেপ, সবার প্রথম তুই কি বের করবি? সবার প্রথম তুই কি বের করবি? লেখ শর্ট সেলস। কি বললাম? আগের দিন বুঝেছিলাম মনে হয়, যারা করেছিস ক্লাস তারা জানে শর্ট সেলস। সবার প্রথম তুই কি কি বের করবি? শর্ট সেলস, শর্ট সেলস। নাম্বার দুই, দু নম্বর দিয়ে কি বের করবি? তুই লেখ জিপি রেট, বা বলতে পারিস জিপি রেশিও বের করবি। আরে শিখেছিলাম জিপি রেশিও কোন বছর করি? কারেন্ট ইয়ার করি নাকি প্রিভিয়াস ইয়ারে করি? প্রিভিয়াস ইয়ার। কারেন্ট ইয়ার কি করে করবো? কি করে কারেন্ট ইয়ার করবো? জিপি রেশিও অফ প্রিসিডিং ইয়ার, লেখ অফ প্রিসিডিং ইয়ার। তিন নম্বর, তিন নম্বর লেখ, তাহলে কি বেরোলো? প্রথমে শর্ট সেল বেরিয়ে গেল, জিপি রেশিও বেরিয়ে গেল, ঠিক আছে তো? আমি আগের দিন একটা অঙ্ক করেছিলাম যেখানে জিপি রেশিও বলে দিয়েছিল, স্যার পরীক্ষায় বলে দেবে, আমি তোকে বলেছি 99.99% চান্স জিপি রেশিও না বলে দেওয়ার, মানে বের করতেই হবে জিপি রেশিও, ঠিক আছে তো? আচ্ছা, মানে জিপি রেশিও বলে দেবেই না, তোকে বের করতেই হবে, ঠিক আছে? সবই বলে দেবে নাকি তোকে? লেখ, নেক্সট লিখবো কি? লস অফ প্রফিট। এরপরে বের করতে হয় লস অফ প্রফিট। স্যার কি করে বের করতে হয়? আগের দিন শিখেছিলাম, দেখ একটা অঙ্ক করে করে দেখিয়েছিলাম। আমি আগের দিন অঙ্ক করেছিলাম, আজকে ফরম্যাট লেখাচ্ছি, ঠিক আছে তো? লস অফ প্রফিট কি করে বের করি? এই যে শর্ট সেলস বেরিয়ে গেল, এর থেকে এই জিপি, এই যে কি করবো? তুই তোর মতন ভাষায় লেখ, কি লিখবি? শর্ট সেলস, লেখ শর্ট সেলস সাথে কি করব? জিপি রেশিওটা গুণ করবো, ব্যাস হয়ে গেল লস অফ প্রফিট। বুঝা গেল লস অফ প্রফিট কি করে বের করতে হলো? আগের দিন এই তিনটে পার্ট করেছিলাম। 4 নম্বর পয়েন্ট লেখ, লেখ ক্যালকুলেট অ্যালাউড ইনক্রিজড in working expenses, like calculate allow increased in working expenses, increased in working expenses। ঠিক আছে? অর্থাৎ ব্যবসা করতে গেলে তো কিছু খরচাপাতি হয়, এই খরচাপাতি গুলোর ওপরও, ঠিক আছে, এই খরচাপাতি খরচা যদি বাড়ায়, খরচা যদি হয়, এই খরচার ওপরও কিন্তু ইন্স্যুরেন্স করা যায়। এই যত টাকা খরচা করবি, ইন্স্যুরেন্স কোম্পানিকে তুই বললি আমি এত টাকা খরচা করলাম, ইন্স্যুরেন্স কোম্পানি পুরো খরচার উপরই তুই ক্লেম পাবি। প্রশ্ন হলো, দেখ তোর ব্যবসায় যে লস হলো, মানে মানে ব্যাপারটা কি বলি, লস অফ প্রফিট, তো যে লস অফ প্রফিট হলো তার উপর ইন্স্যুরেন্স করানো যায়। কিন্তু এই শুধু কি লস অফ প্রফিটের ক্ষতি হয়? আমার আর একটা ক্ষতি হয়, এই যে এই সময় ধর আমার কোম্পানিতে যে সমস্ত পার্মানেন্ট এমপ্লয়ি আছে তাদেরকে স্যালারি দিতে হবে, কিছু কিছু স্কিল্ড ওয়ার্কার আছে ওদেরকে ওয়েজেস দিতে হবে, ম্যানেজার মানে ডিরেক্টর আছে ম্যানেজারদের ফিস দিতে হবে। এবার শুধু এইটা দিলে হয় না, ম্যানেজার ডিরেক্টর যে থাকে না, ওদেরকে আবার নিশ্চয়ই কোনো একটা থাকার ব্যবস্থা করে দিতে হয়। জানিস তো, মানে যারা কোম্পানিতে বড় বড় কোম্পানি যারা ম্যানেজার, বুঝতে পারছিস কি? একটা বড় কোম্পানি যার ম্যানেজার আছে, বড় বড় ডিরেক্টর আছে, তারা কোথায় থেকে? বাইরে থেকে এখানে কাজ করতে এসছে। ওদেরকে কোম্পানি কি দেবে? আরএফএ প্রোভাইড করবে। আরএফএ কি? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন প্রোভাইড করবে। তারপর ওদের এমন জায়গায় খাবার দাবার ব্যবস্থা করবে, গাড়ি ঘোড়ার ব্যবস্থা করবে। তো এই সময় খরচাগুলো কোথা দিয়ে আসবে টাকাগুলো? তো এত তারপর ব্যবসাটাকে আরো রানিং করতে গেলে, শুধু ব্যবসাটা যে আগে ছিল ওই 6 মাসে যে ব্যবসাটাকে আরো আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে, তার জন্য প্রচুর খরচা করতে হবে। তো এই খরচারও কিন্তু ইন্স্যুরেন্স করা যায়। এবার প্রশ্ন হলো, তুই যত টাকা খরচা করলি ইন্স্যুরেন্স কোম্পানিকে তত টাকাই দেবে? না, ইন্স্যুরেন্স কোম্পানি বলছে আমার কাছে তিনটে অস্ত্র আছে, তিনটে জিনিস আছে, এই তিনটের মধ্যে যেটা সবচেয়ে কম আমি সেটাকেই অ্যালাউ করবো। কি বললাম?
ওই ট্যাক্সের মতন। হুইচ ওয়ার ইজ দ্য লোয়ার, বললো না ট্যাক্স করতাম না, লোয়ার অফ দ্য ফলোইং, তিনটে পয়েন্ট বলো তার মধ্যে যেটা ছোট, তিনটে পয়েন্ট। আর বললো ইন্স্যুরেন্স কোম্পানি বলছে দেখো তুমি যত টাকা খরচা করলে তত টাকায় কিন্তু আমি তোমাকে ক্লেম দেবো না। ধরো তিনটে পয়েন্ট, একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট, এই তিনটের মধ্যে যেটা ছোট সেটাই আমি তোমাকে ক্লেম, তিনটের মধ্যে যেটা ছোট। এটা কি সব অঙ্কে থাকবে না? এটা সব অঙ্কে থাকে না, কোনো কোনো অঙ্কে বলতে পারে, যদি বলে তখনই এই পয়েন্টটা আসবে। তিনটে পয়েন্ট লেখ, কি কি লিখলাম লেখ, এরকম দাগ দিলাম লেখ। অ্যাকচুয়াল ইনক্রিজ ইন ওয়ার্কিং এক্সপেন্সেস, অ্যাকচুয়াল ইনক্রিজ ইন ওয়ার্কিং এক্সপেন্সেস, ঠিক আছে তো, অ্যাকচুয়াল ইনক্রিজ ইন ওয়ার্কিং এক্সপেন্সেস, ঠিক আছে তো। যদি কোশ্চেনে বলে দেয় এই পয়েন্টটা, পার্টিকুলার পয়েন্টটা কোশ্চেনে বলে দেয়, তখনই এই ওয়ার্কিং আসবে, আদারওয়াইজ করার দরকার, ঠিক আছে তো। এই পয়েন্টটা যদি বলে, স্যার বলে সিইউতে বলেছে আজ পর্যন্ত, হ্যাঁ অঙ্ক দিয়েছে একবার বলেছে, আর বেশিরভাগ সময় বলেনি, ঠিক আছে তো। সব নিয়ে আমাদের আলোচনা করতে হবে। 2 নম্বর পয়েন্ট লে, অ্যাকচুয়াল ইনক্রিজ ইন ওয়ার্কিং এক্সপেন্সেস, অ্যাকচুয়াল ইনক্রিজ ইন ওয়ার্কিং এক্সপেন্সেস, হ্যাঁ আবার আবার আবার, অ্যাকচুয়াল ইনক্রিজ ইন ওয়ার্কিং এক্সপেন্সেস ইনটু ইনটু coverage required, coverage required divided by coverage required divided by coverage required plus uninsured standing charges, মানে আমি কি বলেছিলাম, স্ট্যান্ডিং চার্জের কথা বলেছিলাম তো। স্ট্যান্ডিং চার্জ মানে কিছু কিছু ফিক্সড খরচা, কিছু কিছু ফিক্সড খরচার ইন্স্যুরেন্স করা হয়, আর কিছু কিছু ইন্স্যুরেন্স করা হয় না। এখানে স্ট্যান্ডিং চার্জ মানে ফিক্সড খরচা, যেই ফিক্সড খরচার ইন্স্যুরেন্স করানো হয়। এই বন্ধ করে ফোন ক্লিয়ার। কি লিখলাম বুঝিস তো, আনইনশিওর, তাহলে বুঝতে পারলি ফর্মুলাটা কি লিখলাম, অ্যাকচুয়াল ইনক্রিজ ইন ওয়ার্কিং এক্সপেন্স, যেটা টাকাটা বলে দেবে অঙ্কে, তার সাথে কি করব, কভারেজ রিকোয়ার্ডটা গুণ করব, ঠিক আছে, ডিভাইডেড বাই কভারেজ রিকোয়ার্ড প্লাস আনইনশিওর স্ট্যান্ডিং চার্জেস, ঠিক আছে। এবার প্রশ্ন হলো স্যার কভারেজ রিকোয়ার্ড কি করে বের করব, নিচে লিখিয়েছি পরে লিখছি, আগে নম্বর পয়েন্টটা লিখে নিই। লাস্ট করব কি, জিপি রেশিও, 3 নম্বর লেখ, জিপি রেশিও বা জিপি রেট যাকে বলিস, জিপি রেশিও ইনটু সেল জেনারেটেড, সেলস জেনারেটেড, ঠিক আছে তো, ডিউ টু সেল জেনারেটেড ডিউ টু ইনক্রিজ ইন ওয়ার্কিং এক্সপেন্সেস, ইনক্রিজ ইন ওয়ার্কিং এক্সপেন্স, লাইনের মানে নিশ্চয়ই বুঝতে পারলি। বলছে এই যে খরচাটা করলি, এই যে খরচা ওয়ার্কিং এক্সপেন্সেস করলি, এই খরচাটা কেন করেছিস, এই খরচাটা কেন করতে, সেল বাড়ানোর জন্য। অর্থাৎ তোর ধর আগে একটা জায়গায় দোকান ছিল, তো দোকানটা এক জায়গায় শিফট করলি, কিছু খরচা করেছিস তো, বুঝিস তো, এই যে তোর সেল বাড়ানোর জন্য কিছু খরচা করতে হয়েছে, সেল বাড়ানোর জন্য তো এই করতে হয়েছে, খরচা করতে হয়েছে। তাহলে এই যে তুই যে খরচা করলি, খরচা করানোর ফলে, খরচা করার ফলে তো সেল বাড়তে পারে, তো কত টাকা বেড়েছে, খরচা করার ফলে সেল কত টাকা বেড়েছে, খরচা করার ফলে তো সেল বেড়েছে, তাই লিখলাম। 3টা পয়েন্ট থেকে ঢুকে না এটা, এই 3টার মধ্যে যেটা ছোট, ধর এখানে একটা অ্যামাউন্ট হলো, এখানে একটা অ্যামাউন্ট হলো, এখানে একটা অ্যামাউন্ট, 3টার মধ্যে যেটা লোয়ার লিখে দিলে বুঝতে তো, লোয়ার, 3টার মধ্যে যেটা লোয়ার, আচ্ছা লিখে দিলাম, অত হুইচ ওয়ান লিখতে হবে, লিখিয়ে দিলাম, প্যাকেটের মধ্যে লিখে দিলাম লোয়ার, বক্সের মধ্যে লোয়ার, হয়েছে তো, তোকে হয়েছে, ঘোরাবো তাহলে। এবার তোকে লেখাবো কভারেজ রিকোয়ার্ড, ওখানে একটা একটা জিনিস পেলাম না, কভারেজ রিকোয়ার্ড, এখানে লেখ, এনে স্টার্ট দিয়ে লেখ কভারেজ রিকোয়ার্ড করে বের করতে হয়।
কভারেজ রিকোয়ার্ড কি করে বের করতে হয়? কি করে বের করতে হবে? লেখ অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার। আগের ক্লাসে লিখিয়েছিলাম কাকে বলে অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার, আগের ক্লাসে লিখিয়েছিলাম, খাতা করলেই বেরিয়ে যাবে। লিখবি অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার ইনটু কি ছিল? জিপি রেশিও। তাহলে অ্যাডজাস্ট অ্যানুয়াল টার্নওভারের সঙ্গে জিপি রেশিও গুণ করে দে, বেরিয়ে যাবে কভারেজ রিকোয়ার্ড। এবার প্রশ্ন হলো স্যার অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার কি করে বেরোয়? ওটাও লিখে নে, ওটাও লিখে নে, অ্যাডজাস্ট অ্যানুয়াল টার্নওভার কি করে বেরোয়। এটা বের করার নিয়ম হচ্ছে অ্যানুয়াল টার্নওভার, অ্যানুয়াল টার্নওভার, ঠিক আছে, কনসিডারিং গ্রোথ ফ্যাক্টর। মানে তোর তো আগের বছর যা সেল হয়েছে ওদের সেল বেশি, সেল তো বাড়তেও পারে আবার কমতেও পারে, তাই এখানে গ্রোথ ফ্যাক্টরটাকে কনসিডার করতে হবে। আগের বছর অ্যানুয়াল টার্নওভার যা ছিল বললো সেল বাড়ছে 10%, তখন 10% যোগ করো, স্যার 10% কমছে, মাইনাস করে দাও। তাহলে কটা স্টেপ হলো বল? 4টে স্টেপ হলো। আর 5 নম্বর স্টেপ লিখবো। পাঁচ নম্বর স্টেপ দিলে ক্যালকুলেট সেভিং ইন এক্সপেন্সেস। ক্যালকুলেট সেভিং ইন এক্সপেন্সেস। দেখা গেল তুই ধর কোনো খরচা বাঁচাতে পেরেছিস, বুঝতে পারলি, তুই ধর কোনো খরচ বাঁচাতে পেরেছিস, মানে অনেক সময় অনেক খরচা খরচা করাটা কমে যায় না, বুঝতে পারলি, তুই যে খরচা করবি ভেবেছিলি, দেখা গেলো সে খরচাটা করতে হলো। তাহলে বলে দেবে কোশ্চেনে ক্যালকুলেট সেভিং ইন এক্সপেন্সেস, ক্যালকুলেট সেভিং ইন এক্সপেন্সেস। 6 নম্বর পয়েন্ট কি বলেছে? টোটাল লস ফর দ্য পারপাস অফ ক্লেম, টোটাল লস ফর দ্য পারপাস অফ ক্লেম। ঠিক আছে, কি করে করবো জানিস তুই? দেখ ফর্মুলাটা লেখ, লস অফ প্রফিট বের করবো, জানো লস অফ প্রফিট অলরেডি আগে বেরিয়ে গেছে, দেখ আমি যে স্টেপ গুলো লিখলাম সেখানে লস অফ প্রফিট অলরেডি বেরিয়ে গেছে। তার সাথে যোগ করবি ইনক্রিজড, কি ছিল? ইনক্রিজড ইন ওয়ার্কিং এক্সপেন্স ছিল তো, ইনক্রিজড ইন ওয়ার্কিং এক্সপেন্সেস, মনে পড়ছে? 4 নম্বর স্টেপ বের করলি, তিনটের মধ্যে যেটা ছোট, যোগ করে যেটা বেরোবে তার থেকে কি মাইনাস করবি? এই যে সেভিং ইন এক্সপেন্সেস, সেভিং, সেভিং বাদ দিয়ে দিলেই হবে, সেভিং ইন এক্সপেন্সেস। হয়ে গেল শেষ। ঠিক আছে তো, এই হচ্ছে ফর্মুলা, ফর্মুলা মোটামুটি মাথায় ঢুকলো ফর্মুলাটা। অ্যাকচুয়ালি অঙ্ক করার এটাই হচ্ছে নিয়ম। স্টেপ কি, স্টেপটা কি দেখতে পারি, স্টেপ পেপারটা কি? প্রথম স্টেপ কি করতে হবে তুই ভাব, প্রথম স্টেপ তোকে শর্ট সেল বের করতে হবে, শর্ট সেল। দ্বিতীয় স্টেপ কি? জিপি রেশিও বের করতে হবে। প্রথমে কি বের করলো বল, প্রথমে বল দেখি কি বের করতে বললাম, প্রথমে শর্ট সেল, তারপর কি করবো? জিপি রেশিও। এবার ওই শর্ট সেলের সাথে জিপি রেশিও গুণ করলে বেরিয়ে যাবে কি? লস অফ প্রফিট। তিনটে স্টেপ লস অফ প্রফিট বেরিয়ে গেল। 4 নম্বর স্টেপ কি করবো? 4 নম্বর স্টেপে তোকে বের করতে হবে টোটাল লস কত, টোটাল লস বের করতে, টোটাল কত টাকা লস হয়, তো টোটাল কত টাকা লস বেরিয়েছে, তাহলে লস অফ প্রফিট তো হয়ে গেল একটা, তো লস অফ প্রফিটের সঙ্গে খরচা যোগ করবি, তাতে খরচা বাঁচানোটা মাইনাস করবি, সেই তো। হ্যাঁ একটা কোশ্চেন লে, বইয়ের অঙ্ক পরে হবে, লে
calculate claim for loss of profit, calculate claim for loss of profit। তো কি বের করতে বলেছে? লস অফ প্রফিটের ক্লেম বের করতে বলেছে। লস অফ প্রফিট অবশ্যই কত টাকা ক্লেম করবো, তাহলে কোশ্চেন লে অ্যাকচুয়াল সেলস ডিউরিং ইনডেমিনিটি পিরিয়ড, ইনডেমিনিটি পিরিয়ড আগের দিন এই টার্মটা কথা বলেছিলাম তাই তো, ইনডেমিনিটি পিরিয়ড, ঠিক আছে তো। ইনডেমিনিটি পিরিয়ড মানে কি বলেছিলাম? পাতি কথা খারাপ সময়, পাতি কথা খারাপ সময়, যখন তোর সময়টা খুব খারাপ যাচ্ছে, তো খারাপ সময়ে তোর কত টাকার গুডস বিক্রি করতে পেরেছিস। তার মানে যেদিন যেদিন তোর দোকানে, ধর বললাম না ইনডেমিনিটি পিরিয়ড মানে কি, তোর আস্তে তোর ব্যবসাটাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে যতদিন সময় লাগে। ধর ব্যবসায় ধর একদিন আগুন লাগলো, ব্যবসায় একটা দিন ধর আগুন লাগলো, তা আগুন লাগলে ওটাকে ঠিকঠাক ভাবে ঠিকঠাক করতে হবে, যে দোকানটাকে আবার সুন্দর করে তৈরি করতে হবে, ওটা তৈরি করতে ধর আরো 3 মাস সময় লাগবে, ঠিক আছে। তো ওই 3 মাসটা হচ্ছে তোর খারাপ সময়। কেন খারাপ সময়? অর্থাৎ আগে যে লেভেলে তুই ব্যবসা থেকে ব্যবসায় গুডস বেচতে পারতি, ওই 3 মাসে সেই লেভেলে গুডস বেচতে পারবি না, ঠিক আছে তো, ওই লেভেলে গুডস বেচতে পারবি না, তাহলে এটাকে বলা হয় খারাপ সময়, ইনডেমিনিটি পিরিয়ড, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল সেলস ডিউরিং ইনডেমিনিটি পিরিয়ড, ইনডেমিনিটি পিরিয়ডের অ্যাকচুয়াল সেল কত হয়েছে? 60,000 টাকা। এটা বলে দেবে, এটা বলে দিয়েছে কোশ্চেন। এই টার্মটাই বলবে ইনডেমিনিটি পিরিয়ড মানে হচ্ছে ডিসলোকেশন পিরিয়ড, এরিয়ার নাম ডিসলোকেশন পিরিয়ড। তারপর লে স্ট্যান্ডার্ড সেলস, স্ট্যান্ডার্ড সেলস, স্ট্যান্ডার্ড সেলস। তো স্ট্যান্ডার্ড সেল কত বলে? 2 লাখ টাকা। দেখ যারা জানিস না তারা একটু শুনে নে, দেখ যারা জানিস না তারা একটু শুনে নে সুন্দর করে। আমি কোশ্চেন পুরো ঢুকছি না, দেখ ব্যাপারটা খুব বোঝার ব্যাপারে। এই ধর একটা একটা সময়, এটা ধর সময়, কথা বলিস না, কেউ ডিস্টার্ব করিস না, যে শিখে গেছিস শোন, মন দিয়ে শোন, আর নাহলে চুপচাপ বসে থাক, কোনো কাউকে ডিস্টার্ব করিস না। 1 থেকে 31/12 এটা আমার সময়, ঠিক আছে তো। ধর এটা ধর 24 সাল, এটাও ধর 24 সাল। তো ধর আমার ধর আগুন লেগেছে, ধর গোডাউনে আগুন লেগেছে, মানলাম মানলাম গোডাউনে আগুন লেগেছে ধর 1/7/24, এইটুক সময় ধর ইনডেমিনিটি পিরিয়ড, ঠিক আছে তো। তাহলে এই সময়টা যে গুড সেল হবে না, ইনডেমিনিটি পিরিয়ড যে গুড সেল হবে তাকে বলে অ্যাকচুয়াল সেলস। এই বছর আগুন লেগেছে, আগের বছর কি আগুন লেগেছিল? তাহলে এখানটায় কি হচ্ছে, ধর এটা 1/7/23, এটা 31/12/23। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই সময় তো আগের বছর গুডস বিক্রি করেছিলাম, তাহলে কি গুডস ভালো মতন বিক্রি হয়েছিল নাকি? তো ভয়, আগের বছর কি কেমন গুডস বিক্রি হয়েছিল? ভালোই বিক্রি হয়েছিল, আগুন তো লাগেনি। তার মানে এই সময়টাকে বলে স্ট্যান্ডার্ড সেলস। বুঝতে পারলি কাকে বলে স্ট্যান্ডার্ড সেলস? তা ধর সাপোজ ধর এই সময় সেল কত হয়েছে? এই সময় 60,000 টাকা সেল হয়েছে। সাপোজ ধর এই সময় এই মাসে সেল হয়েছে 6 লাখ টাকা। তাহলে তুই ভাব, যদি এই বছর আগুন না লাগতো তাহলে এই বছরও 6 লাখ কি তার বেশি সেল হতো, 6 লাখ বা তার বেশি সেল হতো। তার মানে এই আগুন লাগার জন্য তাহলে তোর কত টাকার সেল কমে গেল? 6 লাখ আর 60,000 কত টাকা সেল কমে গেল? 5,40,000। এটাকেই বলে শর্ট সেলস। বুঝলেন শর্ট সেল কাকে বলে? তাহলে এটা থেকে এটা মাইনাস করলে 60,000 থেকে এই সরি 60,000 থেকে 2 লাখ থেকে 60,000 বাদ দিলে যেটা হয় তাকে বলে শর্ট সেলস। আমি দেখ সুন্দর করে ধরে ধরে বোঝাচ্ছি, এটাই হচ্ছে মেন ব্যাপার, যে ধরে ধরে বোঝাটা খুব জরুরি। টাইম লাগতে পারে, আমি বলি টাইম লাগুক অঙ্ক করতে গিয়ে, কিন্তু ব্যাপার জন্য বুঝতে পারিস। এবার কি বলেছে? নেট প্রফিট, লাইক নেট প্রফিট, নেট প্রফিট ডিউরিং ডিউরিং প্রিসিডিং ইয়ার, নেট প্রফিট ডিউরিং প্রিসিডিং ইয়ার। এই যে এইসব অঙ্ক করে দিয়েছেন, তুই যখন এরপরে ইয়ারের অঙ্ক দেখবি না, ও দেখবি কিছুই লাগবে না, কিছু সোজা লাগবে, মানে এইগুলো শেখার পর। নেট প্রফিট ডিউরিং প্রিসিডিং ইয়ার কত বলেছে? 80,000 টাকা। নেক্সট কি বলেছে? লাইক স্ট্যান্ডিং চার্জেস, নামটা শোনা তো, বল দেখি কি বলেছিলাম? স্ট্যান্ডিং চার্জ কি খরচা? ফিক্সড খরচ নাকি ভেরিয়েবল খরচ? ফিক্সড খরচ, ফিক্সড খরচ স্ট্যান্ডিং চার্জেস। তার মানে স্ট্যান্ডিং চার্জেস কত টাকা বলেছে? স্ট্যান্ডিং চার্জেস লাইক 50,000 টাকা বলেছে। এবার আমি কি বলেছিলাম? যত টাকা ফিক্সড খরচা হবে, আমাদের কিছু খরচা ইন্স্যুরেন্স করা হয়, কিছু টাকা ইন্স্যুরেন্স করা হয় না। তাহলে আমাকে বলতে হবে তো, প্যাকেটে লিখেছে
80% ইনসিওর্ড। তাহলে বুঝতে পারলি কতটা খরচা ইন্স্যুরেন্স করা হয়েছে। তারপরে 50-80% 40,000 টাকা ইন্স্যুরেন্স করা আছে। ঠিক আছে, আচ্ছা এবার লেখ সেলস, বলছে সেলস ডিউরিং, লেখ সেলস ডিউরিং প্রিসিডিং ইয়ার, মানে আগের বছরের সেল বলেছে, আগের বছরের সেল কত টাকা বলেছে, 12 লাখ টাকা, 12 লাখ টাকা, 12 lakhs। ঠিক আছে, তারপর কি বলেছে, তারপর লেখ অ্যালাউ ইনক্রিজ ওয়ার্কিং এক্সপেন্সেস, ওইটা বলেই দিয়েছে, এটা বের করতে বারণ করলে বলে আমি তোমাকে বলে দিলাম তো। অ্যালাউ ইনক্রিজড ওয়ার্কিং এক্সপেন্সেস, কি লিখলাম, অ্যালাউড ইনক্রিজ ওয়ার্কিং এক্সপেন্সেস, কত বলেছে 3,000 টাকা। আর বলেছে কি সেভিং ইন এক্সপেন্সেস 7,000 টাকা। বল, সবই তো আইটেম পেয়ে গেছিস তুই, বল সব আইটেমই তুই পেয়ে গেছিস। কত টাকা বললাম, সেভিং ইন এক্সপেন্সেস 7,000 টাকা। ব্যাস, তোকে কি বের করতে বলেছে, ওই ক্লেমটা বের করতে বলি, মানে যেটা কোনটা, এই যে এটা টোটাল লস ফর দ্য পারপাস অফ ক্লেম, এটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে সিম্পল ফর্মুলা কি হবে, সলিউশনে আসবো। ঠিক আছে, অন্যান্য অঙ্কের ডেট বলে দেয়, অঙ্কের ডেট বলে দেয়নি, কোনো সমস্যা নেই। ডেট বলে টাইম লাইন ড্র করতে হবে, ডেট বলে টাইম লাইন ড্র করবো না। তাহলে প্রথমে কি ছিল বল, স্টেপ 1, মানে এটা তো অ্যাকচুয়ালি তো ফরম্যাট, বুঝিস তো, এটা তো ফরম্যাট, হ্যাঁ এটা তো ফরম্যাট, এটাও তুই আগে লিখতে পারবি, এটা তো পরে, তার আগে তো এই লস অফ প্রফিট বের করতে হয় কি করে। দেখ না, মেইন হচ্ছে অঙ্কের স্টেপ 1, দেখ অঙ্ক করার স্টেপ 1, প্রথম স্টেপ কি লেখা ছিল, শর্ট সেলস। সবার প্রথম শর্ট সেল বের করবো, সবার প্রথম শর্ট সেল বের করবো, ভালো করে শুনবি, 1 নম্বর দিয়ে প্রথমে শর্ট সেলস বের করবো, শর্ট সেলস। এই মতো ছবি এঁকে দেখালাম, কি ছিল শর্ট সেলস, শর্ট সেলস মানে ওই তোর খারাপ সময়ে কত টাকা সেল করলি মাইনাস আগে, ঠিক আগের বছর কত টাকা সেল করেছে, আগের বছর ওই সময়টা, বুঝতে পারছিস, ছবিটাকে দেখালাম যে। তাহলে শর্ট সেল বের করার ফর্মুলা কি ছিল, স্ট্যান্ডার্ড সেলস মাইনাস ইন্টিমেটিভ পিরিয়ড সেলস, হ্যাঁ অ্যাকচুয়াল সেলস। তাহলে কি লিখলাম, স্ট্যান্ডার্ড সেলস, কি লিখলাম, স্ট্যান্ডার্ড সেলস, এই কথাটা লিখতে হবে, মাইনাস ও বললো অ্যাকচুয়াল সেলস, ঠিকই বলেছে, কোনো ভুল বলেনি, স্ট্যান্ডার্ড সেলস মাইনাস অ্যাকচুয়াল সেলস। তাহলে স্ট্যান্ডার্ড সেল কত ছিল বল, 2 লাখ, আর অ্যাকচুয়াল সেল 60,000, 2 লাখ থেকে 60,000 বাদ দিলে কত হচ্ছে, 1,40,000 হয়ে গেল প্রথম পয়েন্ট। প্রথম পয়েন্ট ক্লিয়ার, এটা হলো তোর কি শর্ট সেলস, ক্লিয়ার হয়েছে তো, বুঝেছিস তো নাকি, না বুঝতে পারলে আমাকে বলবি, তোকে চেষ্টা করবো এমন ভাবে করানোর যে তুই প্রথম ক্লাসটাও কভার আপ হয়ে যাবে, মানে এইভাবে তোকে বলে দেবো শর্ট সেলসটা, বুঝতে পারলি তো। 2 নম্বর কি ছিল, 2 নম্বর স্টেপ কি ছিল দেখে নে, জিপি রেশিও বের করা, জিপি রেশিও বের করা, 2 নম্বর করবো জিপি রেশিও অফ প্রিসিডিং ইয়ার। এবার তুই বলবি যে স্যার জিপি রেশিও বের করার ফর্মুলা জিপি বাই সেলস ইনটু, একদম ঠিক, একদম ঠিক, কোনো ভুল নেই তো, কোনো ভুল নেই তো, কিন্তু ভুল তো একটা আছে, এখানে জিপি কোথায় লেখা আছে, এটা ভুল, জিপি তো নেই। কেউ যদি বলে জিপি বাই সেল ইনটু 100, কোনো ভুল বলে, একদম ঠিক বলেছে, এমন তো নাই এখানের জন্য আলাদা হবে ওখানে আলাদা হবে, এরকম না, জিপি বাই সেল ইনটু 100, কিন্তু জিপি তো বলেনি, জিপি তো বলে না, জিপি বের করতে হবে। তা শিখিয়েছিলাম আগের দিন একটা অঙ্ক করে শিখিয়েছিলাম, ওটা একটু শিখিয়েছিলাম, জিপি বের করার নিয়মটা কি, তোকে পরীক্ষা হলে নেট প্রফিট বলে দেবে। তাহলে দেখ আগের দিন করেছিলাম না, তোর নেট প্রফিট বলেছিল, আর নেট প্রফিটের সঙ্গে একটা খরচা যোগ করতে হয়, সেটা কি, ওখানে কি ছিল, তুই ভাব, তুই অ্যাকচুয়ালি ব্যাপারটা যদি বুঝিস, ধর এটা ধর একটা পিএল অ্যাকাউন্ট করেছিলাম না, পিএল অ্যাকাউন্ট, এটা পিএল অ্যাকাউন্ট ছিল, তো পিএল অ্যাকাউন্টে এইদিকে জিপি আসতো, এই দিকে কি আসে, এই দিকে আসে স্ট্যান্ডিং চার্জেস, আর কি থাকতো বল, আর একটা তো ভেরিয়েবল খরচা থাকতো, করে এটা হতো নেট প্রফিট, এরা ধর পরীক্ষার হলে তোকে দিয়ে দিয়েছে, ঠিক আছে, ভেরিয়েবল খরচা নিতে নেই, ভেরিয়েবল খরচা নিতে নেই, কারণ ভেরিয়েবল খরচা মানে কি, ভেরিয়েবল খরচা মানে তুই ও প্রোডাকশন করলে ভেরিয়েবল খরচা হবে, প্রোডাকশন বন্ধ করলে ভেরিয়েবল খরচা হবে না, ওই 6 মাস কি তুই প্রোডাকশন করবি না, স্যার কি করে প্রোডাকশন করবো, আমার কারখানাতে উঠে গেছে প্রোডাকশন করবো, হবে না, সবাই মুখস্থ করে যায়নি, এগুলো সত্যি মুখস্থ করে চলি, দেখ আমি বুঝিয়ে দিচ্ছি, মুখস্থ করতে হলো না, ভেরিয়েবল খরচা দেখ সবাই সত্যি বলছি, অনেকে মুখস্থ করে, আমি রিয়ালি বলছি মুখস্থ করে সবাই, ম্যাক্সিমাম স্টুডেন্ট 99% মুখস্থ করে চলে যাবে এটা করো। তা ভেরিয়েবল খরচা কি হবে, প্রোডাকশন বন্ধ, ভেরিয়েবল খরচা হবে না, স্ট্যান্ডিং খরচা হবে। কোন স্ট্যান্ডিং খরচা হবে এখানে, যেহেতু তুই ইন্স্যুরেন্স করছিস, শুধু ইনসিওর স্ট্যান্ডিং চার্জেস, ঠিক আছে, বাস হয়ে গেল ফর্মুলা। তাহলে নেট প্রফিট বের করার ফর্মুলা, নেট প্রফিটের সঙ্গে যদি ইনসিওর স্ট্যান্ডিং এর যোগ করে দিস, বেরিয়ে যাবে, সিম্পল ব্যাপার। দেখ
আমি আমি রিয়েলি বলছি, দেখবি তুই অনেককে জিজ্ঞাসা করবি যে তোদের বন্ধু বান্ধব যে অন্যান্য কলেজে পড়ে, জিজ্ঞাসা করবি নিজের কলেজে পড়ে, ও যারা পড়েছে ভালো স্টুডেন্ট সেও বলে দেবে যে না, জিপি বের করার ফর্মুলা আমাদের স্যার তো বলেইছে, নেট প্রফিট প্লাস ইনশিওর স্ট্যান্ডিং চার্জেস। বলতো কেন নেট প্রফিটের সঙ্গে ইনশিওর স্ট্যান্ডিং চার্জেস হলো? ঠিক আছে, তো কারণটা বুঝবি, তাহলে জীবনে শিখতে পারবি, আগামী দিনে কোনো প্রফেশনাল কোর্স করলে তাহলে তুই বুঝতে পারবি যে কি হচ্ছে ব্যাপারটা, তখন এইসব মুখস্থ চলে না। কত মুখস্থ করবি তুই? নেট প্রফিট প্লাস ইনশিওর স্ট্যান্ডিং চার্জ মাথায় রাখবি, কখনো ভুলে গেলে আবার জিজ্ঞাসা করবি, আমি আবার বলে দেবো কেন হলো। নেট প্রফিট প্লাস ইনশিওর স্ট্যান্ডিং চার্জেস। ডিভাইড বাই কি লেখা ছিল? প্রিভিয়াস ইয়ার সেল, তাই তো? তুই জিপি রেশিও বের করে কি করবো? প্রিভিয়াস ইয়ার সেল। প্রিভিয়াস ইয়ার সেল কত ছিল দেখেন, এই 12 লাখ টাকা সেল, প্রিভিয়াস ইয়ার সেল লেখ, প্রিভিয়াস। দেখ আরেকটা কথা, কারোর মনে যদি কোশ্চেন আসে না, স্যার জিপি রেশিও বের কখনো জিপি বাই সেলস ইনটু 100 লিখবো, লিখতে পারিস, লিখে তার পরের লাইনে লিখবি, লিখে তার পরের লাইনে লিখবি। ঠিক আছে, নেট প্রফিট কত ছিল বল কোশ্চেন পড়ে? 80,000। 80,000। আর ইনশিওর স্ট্যান্ডিং চার্জেস বললাম কত? 40,000 টাকা বলেছিলাম, মনে পড়ছে? মনে পড়ছে, স্ট্যান্ডিং ছিল 50, তার মধ্যে 80% ইনশিওর, তাহলে 40,000 হচ্ছে। আর আগের বছরের সেল কত ছিল? 12 লাখ টাকা। বল কত পার্সেন্ট হলো? বল কত হচ্ছে? 10%, তাই তো? না, আমার 10%। কেন না, 10% তো হচ্ছে? আমার নাম নাম 10%। স্টেপ 3 কি ছিল বল? লস অফ প্রফিট, লস অফ প্রফিট বুঝছিস তো? দেখ দেখ তো বলছি, তুই আগের ক্লাস আসিস, শোন। তুই নর্মালি তুই যা ব্যবসা চলছে, তোর প্রফিট কত হওয়ার কথা? 10% প্রফিট হওয়ার কথা। এইবার তোর তো সেল কত কমে গেল? এত টাকা সেল কমে গেল। এত টাকা সেল কমে গেল মানে কি? এত টাকা প্রফিট কমে গেল মানে 1,40,000 10% 14,000 টাকা প্রফিট কমে গেল, হ্যাঁ কি না? তো 14,000 টাকা প্রফিট কমে গেল মানে কি? প্রফিটের লস হলো না? লস অফ প্রফিট হয়ে গেল, ওর উপর 10% করে দে। তাহলে কি ছিল ফর্মুলা? শর্ট সেলস ইন্টু জিপি রেট। কত ছিল? 1,40,000, তাই তো? তার 10% করলে 14,000 হয়ে গেল, লস অফ প্রফিট 14,000 টাকা। 4 নম্বর কি বলেছে? 4 নম্বর স্টেপ কি লেখা ছিল বল? টোটাল লস ফর দি পারপাস। তোর 4 নম্বর কি ছিল বল? 4 নম্বর ওখানে কোশ্চেন না, 4 নম্বর লেখা ছিল দেখ, অ্যালাউড ইনক্রিজড ইন ওয়ার্কিং এক্সপেন্স, এটা লিখতে হবে, এটা 4 নম্বর ছিল। যদি না থাকে তুই লিখবি ড্যাশ, নীল দিয়ে দিবি, লাইক অ্যালাউ ইনক্রিজড ইন ওয়ার্কিং এক্সপেন্সেস, লাইক অ্যালাউ increased in working expenses। কত টাকা বলেছিল বল? হ্যাঁ হ্যাঁ, 3,000। 3,000। 5 নম্বর কি ছিল দেখ, স্টেপের শুধু স্টেপের দিকে তাকাবি, তেমনি বুঝে যাবি। 5 নম্বর স্টেপ কি ছিল? স্যার সেভিং ইন এক্সপেন্সেস ছিল অঙ্কে, হ্যাঁ, লেখ সেভিং ইন এক্সপেন্সেস। এবার একটু একটু বুঝতে পারছিস তো অঙ্কগুলো? সেভিং ইন এক্সপেন্সেস 7,000। 7,000। লাস্ট এটাই বের করবো। 6 নম্বর কি ছিল বল? টোটাল লস ফর দ্য পারপাস অফ ক্লেম, টোটাল লস for the purpose of claim। তাহলে কি হবে বল? কি শিখেছিলাম? লস অফ প্রফিট, লেখ লস অফ প্রফিট 14,000 প্লাস ইনক্রিজ ইন ওয়ার্কিং এক্সপেন্সেস। কত টাকা? 3,000 টাকা মাইনাস সেভিংস 7,000। 7,000। তাহলে 17 থেকে 7 বাদ দিলে 10,000 টাকা, তো হয়ে গেল অঙ্কটা।
এটা আমি শিখতে চাইতেছি জি 10,000টার বের করলাম তাই তো না না, এটা হচ্ছে ওই ওখানে করতি না, মানে আগের ইন্স্যুরেন্স ক্লেমে লস অফ স্টক চ্যাপ্টারে ওখানে কি করতি, লস অফ স্টক বের করতি না, ওইটাই এটা লস অফ স্টক। ঠিক আছে, ওটা লস অফ স্টক যেমন করতি এটাও সেরকম, ওইটা বেরোল। এইবার এটা বেরোলো তো এরপরে অ্যামাউন্ট অফ ক্লেম বের করতাম, তারপরে ক্লেম বের করে অ্যাভারেজ ক্লোজ করতাম, এগুলো অ্যাভারেজ ক্লোজ হবে। বাট একটু পরে তাহলে ওয়েট কর, একটু হবে। লেখ না, অঙ্ক লেখ, অঙ্ক লেখ, হ্যাঁ লেখ ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স, লেখ ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স, ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স, ঠিক আছে তো, প্রিপেয়ার ক্লেম ফর লস অফ প্রফিট, প্রিপেয়ার ক্লেম ফর লস অফ প্রফিট, prepare claim for loss of profit under the loss policy, full stop। বলেছে ডেট অফ ফায়ার বলে দিয়েছি, ডেট অফ ফায়ার কত বলেছে, 30/6/24, আগুন লাগার ডেট বলেছে, দেখি আগুন লাগার ডেট কবে বলে, 30/6/24। তারপর বলেছে অ্যাকচুয়ালি যে অঙ্কটা দিচ্ছি এখন একদম পরীক্ষায় এরকম অঙ্কই দেয়, একদম এরকম অঙ্ক তুলবে, এই এখন যেমন করছি এরকম ধরনের অঙ্কই পরীক্ষায় আসছে, ঠিক আছে তো। তারপর লে পিরিয়ড অফ ইনডিমিনিটি, পিরিয়ড অফ ইনডিমিনিটি, পিরিয়ড অফ ইনডিমিনিটি কত বলেছে, 6 মান্থ, জেনারেলি এটাই বলে পিরিয়ড, এই পিরিয়ডটাই কমন থাকে 6 মান্থ। তারপর লেখ সাম ইনশিওর, মানে পলিসি ভ্যালু, এটা সাম ইনশিওর কত বলেছে দেখ, এটা বলেছে কত 40,000, সাম ইনশিওর বলে 40,000, লেখ সাম ইনশিওর 40,000 টাকা। তারপর লেখ টার্ন ওভার, ও তোকে পরীক্ষা হলে সেল বলে দেবে না, টার্ন ওভার বলে কথা বলবে, হ্যাঁ টার্ন ওভার, লেখ টার্ন ওভার ফর দ্য ইয়ার এন্ডেড, ফর দ্য ইয়ার এন্ডেড, টার্ন ওভার ফর দ্য ইয়ার এন্ডেড 30/6/24, 30/6/24 কত টাকা দিয়েছে, 2 লাখ টাকা। ঠিক আছে, সুন্দর ডেট গুলো বুঝবি। সেল বলেছে, কোন তারিখে সেল বলেছে, 30/6/24 সেল, ঠিক আছে তো। এ লাইনের মানে আমি যখন ছবি আঁকবো, টাইম লাইন আঁকবো তখন বোঝাবো, কারণ আগের দিন বুঝিয়েছিলাম টার্ন ওভার ফর দা ইয়ারে 30/6/24 মানে কি জানিস তো, 30/6/23 থেকে 30/6/24 অব্দি কত টাকার গুড লিখবো। স্যার কেন 30/6/24 বললো, ও কেন 31/12/24 বললো না, 31শে মার্চ 30/6 বললো কেন, অ্যাকচুয়ালি যেদিন আগুন লাগে ঠিক তার আগের বছর, আগুন লেগে 30/6/24, ঠিক তার ব্যাক কর 1 বছর আগে কবে হচ্ছে, 30/6/23, তো এই জন্যই বললো এটা, এটাকে বলে ফর দা ইয়ার এন্ডেড, ঠিক আছে তো। আচ্ছা, এগুলো কারণ পরীক্ষার হলে কিন্তু এরকম টার্মই লিখে দেবে, কিন্তু ধরে নিন এই অঙ্করে পরীক্ষা দিয়ে দিই, যেরকম অঙ্ক দিয়ে দিতে পারে, ঠিক আছে তো, যদি পরীক্ষায় লস অফ প্রফিট দেয় তো। তারপর লেখ নেট প্রফিট, লেখ নেট প্রফিট ফর দ্য অ্যাকাউন্টিং ইয়ার, নেট প্রফিট ফর দ্য অ্যাকাউন্টিং ইয়ার, অ্যাকাউন্টিং ইয়ার তো জানিস মার্চ মাসে শেষ হয়, নেট প্রফিট ফর দ্য অ্যাকাউন্টিং ইয়ার এন্ডিং 31st March 2024,
ঠিক আছে তো? অর্থাৎ আগের বছরের নেট, এই বছর। না আমরা কি শেখালাম? জিপি রেশিও বের করতে গেলে কি লাগে? আগের বছরের নেট প্রফিট, আগের বছরের সেল, আগের বছর। তার মানে তোর আগুন তো লাগলো 24 এ। 24 তার আগে কবে? 31-3-24। তাই 31-3-24 প্রফিট কত আর 31-3-24 সেল কত জানতে হবে। তুই যত এইগুলো তোর লেখা ক্লিয়ার হবে না, তত তোর অঙ্ক বুঝতে সুবিধা হবে। কত? 12,500 দিয়েছে। নেক্সট, স্ট্যান্ডিং চার্জেস। স্ট্যান্ডিং চার্জেস মানে বুঝতে ফিক্সড খরচা এটাকে বলা হয় স্ট্যান্ডিং চার্জেস। ঠিক আছে? ফর দ্য অ্যাকাউন্টিং ইয়ার, ফর দ্য অ্যাকাউন্টিং ইয়ার এন্ডিং 31st মার্চ, 31-3 কত হবে? 24। কত বলেছে? 28,500 লাইক রুপিস 28,500। নেক্সট লেগ, টার্ন ওভার ফর দ্য ইয়ার এন্ডিং, টার্ন ওভার ফর দ্য ইয়ার এন্ডিং 31-3-23, সরি 23 কেন 24, কত টাকা? লাইক 1,98,000। তখন বলছি আমাদের এটাই দরকার, আগের বছরের সেল কত আর আগের বছরের প্রফিট কত পেয়ে গেছে। আগের বছর সেল, আগের বছর প্রফিট পেয়ে গেছে, নেট প্রফিট। নেক্সট লেগ, টার্ন ওভার ফর দ্য ইন্ডিভিডুয়াল পিরিয়ড, টার্ন ওভার ফর দ্য ইনডেমিনিটি পিরিয়ড। ঠিক আছে তো? ফর্ম 1/7-24 থেকে 31/12-24, কত বলেছে? রুপিস 56,000। এই অঙ্কটা দিলাম, যে পারবি নিজে করবি, কিন্তু মাঝখানে কথা বলবি না। আমি যখন জিজ্ঞাসা করবো তখন বলি, তার আগে কোনো কথা বলবি না, মানে আমি বোঝাবো কিন্তু পুরো গোটা অঙ্ক ধরে ধরে। তারপর কি বলেছে? টার্ন ওভার, টার্ন ওভার ফর দ্য পিরিয়ড, টার্ন ওভার ফর দ্য পিরিয়ড লিখেছিস তো? টার্ন ওভার ফর দ্য পিরিয়ড ফর্ম 1/7/23 টু 31st December 23, কত বলেছে? রুপিস 1,10,000। লাস্ট লাইন, the turnover of the year 24-25 had shown a tendency, ঠিক আছে, of tendency of increase of 10% over the turnover, over the turnover of the preceding year। of the preceding year, খুব ভালো অঙ্ক কিন্তু এটা, হ্যাঁ খুব ভালো অঙ্ক। সলিউশন
তাই না? পর প্রথমে এটা কি ছিল, ছবি আঁকবো, হ্যাঁ কি ছিল এটা, অ্যাকাউন্টিং ইয়ার, তাই তো? এই দেখ এরকম দুটো ডেট আঁকবো, দুটো টাইম লাইন। তুই বল কারেন্ট ইয়ার কত ছিল, 24-25। এরকম সুন্দর করে করবি 24-25, যেমন ছবি আঁকবি পরীক্ষার হলে, যখনই লস অফ প্রফিট অঙ্ক দেবে ছবি অবশ্যই আঁকবি, টাইম লাইনটা আঁকবি। 1/4/24 থেকে 31/3/25, তাহলে এটা কত হবে, এটা তাহলে 23-24 হবে, তাই তো? হ্যাঁ, 1/4/23 থেকে 31/3/24 হয়ে গেল। এইবার দেখ আমার আগুন লেগেছিল কবে, সবার প্রথম দেখ বলেছিল আগুন লাগার ডেট 30/6/24। তাহলে ধর এরকম সময় 30/6/24 আগুন লেগেছে, তাই তো? আগুন লাগার ডেট কবে, টেনে দিয়ে দিকে, বুঝিস তো? হ্যাঁ, হয়ে গেল 30/6/24, টেনে দিয়ে দাও। তাহলে ঠিক তার আগের বছর কত হবে বল, 30/6 কি হবে, 23, ঠিক আছে? এবার আমার ইন্ডিভিজুয়াল পিরিয়ড কত বলেছে, দেখ কোশ্চেনে ইন্ডিভিজুয়াল পিরিয়ড কত বলেছে। দেখ ইন্ডিভিজুয়াল পিরিয়ড আমরা যখন এতক্ষণ ধরে উদাহরণ বলছিলাম না, এখান থেকে পুরো এতটা, এখান থেকে পুরো এত কথা নেই, এটা তো আমার পুরো অ্যাকাউন্টিং ইয়ার। আমার এই 30/6 থেকে 31 9 মাস, আমাকে কি ব্যবসাটাকে আগের জায়গায় ফিরিয়ে আনতে কি 9 মাস লেগেছে, 6 মাস লেগেছে। মানে এটার কোনো কথা নেই এখান থেকে এত অব্দি হতে হবে, বুঝতে পারলি? এটা কোনো কথা নেই। এটা যেমন অন্যান্য অঙ্কে বলছিলাম, কিন্তু জাস্ট এক্সাম্পল দিচ্ছিলাম। যদি বলতে চাই না আমার ইন্ডিভিজুয়াল পিরিয়ড 9 মাস, তখন পুরোটা হবে। ঠিক আছে? কিন্তু আমি যত দেখেছি তোদের বই যত অঙ্ক আছে, অ্যাকচুয়ালি এখান থেকে এত অব্দি পুরোটাই বলছে। ঠিক আছে? তো দেখ কত বলছে, কত মাস হলে 6 মাস, তাই তো? মানে কত হবে, 31/12/24। তাহলে ঠিক আগেরটা ডেটটা, এগুলো কিন্তু ডেট কিন্তু আগে আমি বললাম, ডেট না হলে কিন্তু দেখ দেখি, ডেট আঁকলে দেখ অঙ্ক একদিন চোখের সামনে ভেসে গেল, অঙ্ক ইজি হয়ে গেল। 31/12/23, ঠিক আছে? তাহলে এই পিরিয়ডটাকে কি বলা হয়, অ্যাকচুয়াল সেলস। ছবিটা দেখ, ছবি ছবি করে করে দিচ্ছি, অ্যাকচুয়াল সেলস। আর এই পিরিয়ডটাকে কি বলা হয়, অন্য কালি দিয়ে লিখি, হ্যাঁ এই তো পেয়ে গেছে, কালি পেয়ে গেছে, স্ট্যান্ডার্ড সেলস, এটাকে বলে স্ট্যান্ডার্ড সেলস। ঠিক আছে? এবার তুই দেখ ডেট, কেন তোর পরীক্ষার হয় না ও স্ট্যান্ডার্ড সেল বলবে না, অ্যাকচুয়াল সেল, এগুলো কিচ্ছু লিখবে না, ও ডেট লিখবে, ওর তোকে ডেট লিখবে। তাহলে বল 30/6/24 থেকে 31/12/24 সেল কত ছিল দেখে নে। 30/6/24 থেকে 31/12/24 দেখি আমরা, টার্ন ওভার 30/6/24 থেকে 31/12/24, এই যে, এই দেখ, এই 56,000 টাকা। দেখি 56,000 টাকা, 30/6/24 থেকে 31/12/24, 56,000 টাকা। তাহলে এই সময় সেল কত ছিল, 56,000 টাকা। ঠিক তার আগে 30/6/23 থেকে 31/12/23, এই যে 1,10,000 টাকা। এবার দেখ আগের বছর এই সময়ে আমার সেল 1,10,000 ছিল, এটা তোর কমন সেন্স খাটিয়ে কি বলে যে পরের এটা তো তোর বলতেই পারবি, তোর সবাই বলতে পারবে, না যারা শুনেছে আগে থেকে বুঝে যাবে। কিন্তু কমন সেন্স কি বলছে, আগের বছর 30/6/23 থেকে 31/12/23 এই সময় আমার সেল হয়েছিল 1,10,000। ঠিক তার পরের বছর 30/6/24 থেকে 31/12/24 অব্দি যদি আগুন না লাগতো, তাহলে সেলটা কি ওদের থেকে বাড়তে পারে না। জেনারেলি কি হয়, সেল বাড়তে পারে, ব্যবসা নাহলে আবার কি বড় হবে। এবার অনেক অঙ্কে বলে দেবে যে সেল বেড়েছে কি বাড়েনি, মানে কি অনুমান করা হচ্ছে। দেখ এখানে বলেছে লাস্ট লাইন এটাই লিখেছিল, দ্য টার্ন ওভার অফ দ্য ইয়ার 24-25 হ্যাড শোন আ টেন্ডেন্সি, মানে একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে যে দোকানে এই লেভেলে কাস্টমার ঢুকছে, এটা দেখে সে কি করে বুঝলো দোকানে এই লেভেলে কাস্টমার ঢুকছে, মানে আরে আগুন তো 30/6/24, তাহলে তার আগের পোর্শনটা দেখ না, তার আগের পোর্শন, তাই এই পোর্শন, এই পোর্শন, বুঝলি তো? তা তার আগেও দোকানে অনেক কাস্টমার ঢুকছে, কাস্টমার দেখে দেখবি ই বাবা আগের বছর তো এই সময় এত লোক ঢোকেনি, এই বছর এত লোক, আরো আরো আগের বছর এই সময়টা পার্টিকুলার, এই সময়টা যা যা লোক বিজনেসে আসছিল, এই সময় তো আরো বেশি লোক আসছে, তার মানে কি আমার আগের বছরের তুলনায় সেল অনেক বাড়ছে। এই একটা টেন্ডেন্সি পেয়ে গেছে, টেন্ডেন্সি মানে বুঝতে পারছি যাতে।
তার মানে আমার 10% সেল বাড়ছে। স্যার যদি কমতে পারে, হ্যাঁ কমতে পারে। আগের বছর এই সময় যত লোক এসেছিল তো দোকানে লোকই আসছে না। দোকানে তো দোকানে বসে মাছি মারছে বসে, মানে লোকই আসছে না। বুঝতে পারলি এবার টেন্ডেন্সি জিনিসটা কি? বাড়তেও পারে আবার কমতেও পারে। এখানে টেন্ডেন্সি কি বলতে পারলাম? যে বাড়ছে। তাহলে আমি স্ট্যান্ডার্ড সেলটাকে 1,10,000 বলবো না। তাহলে কত পার্সেন্ট বাড়ছে বল? 10%. 10% বাড়ছে। তাহলে কি হলো? 10% বাড়ছে মানে আরো প্লাস 10%। ঠিক আছে? এই হলো তোর স্ট্যান্ডার্ড সেলস আর অ্যাকচুয়াল সেলস। তাহলে আগে এইটুকু কর। তাহলে দেখলি ছবিটা দেখ, কোনো কোনো কম্পালসারি নয় পরীক্ষায় ছবি আঁকা। ঠিক আছে? ওভার কনফিডেন্স যাদের তারা ছবি আঁকবেই না। ঠিক আছে তো? তারা ডাইরেক্ট করতে পারে তো ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু আমার মতে বলে ছবি এঁকে করলে ভেরি ভেরি ইজি হয়ে যাবে। যেকোনো অঙ্ক ইজি হয়ে যাবে। আচ্ছা দেখ শোন। তাহলে কি করবো সবার প্রথম? স্টেপ 1। স্টেপ 1 কি শিখিয়েছি বল? শর্ট সেলস। শর্ট সেলস ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ড সেলস, তাই তো? ফর্মুলা কি ছিল? স্ট্যান্ডার্ড সেলস। স্ট্যান্ডার্ড সেলস তো লিখে দিলাম, তো ছবি এঁকে দেখিয়েও দিলাম। স্ট্যান্ডার্ড সেল কত ছিল বল আগে? 1,10,000. 1,10,000 টাকা ছিল। এখানে লিখলাম, ব্যাকেটে লিখলাম 1,10,000 টাকা তো ছিল, প্লাস 10% বলতে পারি একবারে। হ্যাঁ, তাহলে কত? 1,10,000 10% হলে 11, মানে 1,21,000 হচ্ছে। এতে মাইনাস কি করবো? অ্যাকচুয়াল সেলস। কত ছিল বল অ্যাকচুয়াল সেলস? 56,000। 65,000. বাদ দিয়ে কত হচ্ছে? 65,000. 65,000। ব্যাস প্রথম পয়েন্ট পেরিয়ে গেল। করে ফেল, সই করে ফেল প্রথমে স্ট্যান্ডার্ড। বুঝতে পারলি অঙ্কটা কি অঙ্ক? এবার করবো কি? জিপি রেশিও বের করবো। ফর্মুলা কি ছিল? জিপি বাই সেলস ইন্টু 100, তাই তো? জিপি বলতে কি বোঝায়? জিপি তো বলে দেবে না, নেট প্রফিট, মানে আগের বছরের নেট প্রফিট প্লাস ইনশিওর্ড স্ট্যান্ডিং চার্জেস, তাই তো? কি হয় বল নেট প্রফিটের সাথে? ইনশিওর্ড স্ট্যান্ডিং চার্জেস। আমার যতদূর মনে পড়ছে কোশ্চেনে কিছু বলে দেয়নি ইনশিওর্ড স্ট্যান্ডিং চার্জেস কতটা, আমার যতদূর মনে পড়ছে। সেখানে ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ার সেলস। দেখ ওরা স্ট্যান্ডিং চার্জেস বলেছে কিন্তু ইনশিওর্ড বলেছে? ইনশিওর্ড বলেনি। আমি কি বলেছিলাম? যদি কোশ্চেনে স্ট্যান্ডিং চার্জেস দিয়েছে কতটা ইনশিওর্ড কতটা আনইনশিওর্ড যদি বলে না দেয়, তাহলে পুরোটা কি ধরতে বলেছিলাম? ইনশিওর। আজকেই নোট লিখালাম, দেখ এই দেখ চলে আয় নোট, আজকের নোটে চলে আয়। দেখ প্রথম লাইনে একদম ফার্স্ট লাইনে লিখেছিলাম, ইফ নট মেনশন ক্লিয়ারলি উই অলওয়েজ অ্যাজিউম দ্যাট স্ট্যান্ডিং চার্জেস আর ইনশিওর। যদি কোশ্চেনে কিছু বলে না দেয় ধরে নেব স্ট্যান্ডিং চার্জেসটাই হচ্ছে ইনশিওর। তাহলে বল অঙ্ক করে বল, নেট প্রফিট কত বলেছিল কোশ্চেনে? 12,500। আর স্ট্যান্ডিং চার্জ কত বলেছিল? 2,25,000. হ্যাঁ 2,25,000. না না 28,000। এত টাকা বলবে না, এত টাকা কি করে বলবে ওরা? টাকাই নেই ওদের কাছে। 28,500 টাকা। ঠিক আছে তো? এবার দেখ এই ভালো করে দেখ, এবার প্রিভিয়াস ইয়ার সেল মানে কি? আগের বছরের সেল। এই দেখ আগের বছরের সেল বলতে কোনটা বুঝিস? এদিক টাকা। হ্যাঁ বল। 1,98,000। আগের বছরের সেল মানে কোনটা জানিস তো? আগের বছরের সেল। তার মানে প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার মানে ওই তো 23-24 সেল। কত? 23-24 দেখি 23-24 সেল কত বলেছিল? দেখি 23-24 সেল কত বলেছিল? এই দেখিস তো 23-24 বলে এটা আগের বছর। এইভাবে টাইম লাইনটা দেখিস। এই জন্য দেখ আমি টাইম লাইনটা এঁকে দিলাম আগের বছর। এটা 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 এদিক টাকা। এটা লিখলাম প্রিভিয়াস ইয়ার, এটা লিখলাম কারেন্ট ইয়ার। আগের বছরের সেল কত বলি? 1,98,000। ব্যাস হয়ে গেল। সিম্পল জিনিস দিয়েছে, খুব সুন্দর করে বলছে, সিম্পল ভাবে বলছি। 1,98,000 ইন্টু 100 কর। 20 পয়েন্ট দেখতে পাচ্ছি না, মানে 70.0 পর কি আছে? হ্যাঁ এটা বল 20.71%। হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট হয়ে গেল জিপি রেশিও। ঠিক আছে তো? 3 নম্বর স্টেপ কি শিখেছি বল? শর্ট সেলস, হ্যাঁ কি না? আর দরকার নেই সত্যি বলছি 3 নম্বর। তোর তো বাচ্চা যখন ছিলি তখন শেখালাম, এখন একটু বড় হয়েছিস, মানে আগের অঙ্কটা বাচ্চা ছিলি, অঙ্কটা বড় হয়ে গেছে বুঝিস তো? এবার ডাইরেক্ট স্টেটমেন্ট করে দে। বুঝিস কি বললাম?
এই দেখ বুঝলি কি বললাম, এই দুটো তোর ওয়ার্কিংস এর পার্ট গেল, এই দুটো তোর ওয়ার্কিংস এর পার্ট গেল। দেখ না ভালো করে দেখ, এই দেখ একটু তো বড় হয়েছিস না, এদিক দেখ অ্যাকচুয়ালি মেন কোনটা, মেন তো আমাকে এটা বের করতে হবে, 10,000 টাকাটা বের করতে হবে, মানে মেনলি আমাকে বের করতে হবে কোনটা, টোটাল লস ফর দ্য পারপাস অফ ক্লেম, এটাই তো বের করতে হবে। তাহলে প্রথমে কি হয়, লস অফ প্রফিট, এটা স্টেটমেন্টে ফেলবে, মানে এই তিনটেই করবো হলো, এই তিনটে স্টেটমেন্ট ফেলবে, ঠিক আছে, এগুলো সব ওয়ার্কিংস এর পার্ট। তাহলে প্রথমে কি লিখবো, লস অফ প্রফিট, বুঝতে পারলি, তাহলে লস অফ প্রফিট কি করে বের করতে হয় বল, এই দেখ আগের অঙ্কটা বোঝালাম, এই শর্ট সেল কত বেরোলো, 65,000 ইন্টু 20.71% করে দেখ, 13462 হয়ে গেল। এর সাথে কি যোগ করতে বলেছিলাম, ওই ইনক্রিজ ওয়ার্কিং এক্সপেন্সেস, কি লেখা ছিল দেখে দেখে লেখ, যে কথা লেখা ছিল আগের অঙ্কে, ইনক্রিজ ইন ওয়ার্কিং এক্সপেন্সেস, না থাকলেও লিখবি, হ্যাঁ না থাকলেও লিখবি, পরীক্ষায় যদি বলে না দেয় তবু লিখবি, ইনক্রিজড ওয়ার্কিং এক্সপেন্স কত টাকা বলেছিল নিশ্চয়ই, দেখ বলেছিল কি, না বললে নীল লিখবি, মনে তো হয় বলেন নাকি, বলেনি, নীল লিখলাম, ঠিক আছে। সেভিংস বলেছিলাম কি, সেভিংস নীল, তাহলে এটা বেরিয়ে গেল 13,462। এবার তোকে যখন বলবে না অ্যামাউন্ট অফ ক্লেম বের করো আন্ডার অ্যাভারেজ ক্লজ, এটাই বের করছি লাস্টে, লেখ অ্যামাউন্ট অফ ক্লেম আন্ডার অ্যাভারেজ ক্লজ। স্যার আগের অঙ্কগুলো করেননি কেন, আরে আগের অঙ্কে তো পলিসি ভ্যালু বলেছিল, অ্যামাউন্ট অফ ক্লেম আন্ডার অ্যাভারেজ ক্লজ, লেখ আন্ডার অ্যাভারেজ ক্লজ, ঠিক আছে, আন্ডার অ্যাভারেজ ক্লজ। তাহলে দেখ ওই একই কথা বলেছিলাম, সিস্টেম কি বলেছিলাম, তোকে তোর পলিসি ভ্যালু কত ছিল বল, কোশ্চেনে পলিসি ভ্যালু 40,000 টাকা বলেছিল না, পলিসি ভ্যালু বলেছিল তোর কত, 40,000, পুরো 40,000 টাকা তোকে দেবে, একদম একই কনসেপ্ট, আগের মতন কনসেপ্ট বলবো, পুরো 40,000 টাকা দেবে, যদি তোর কত, যদি তোর কত লস হয়, মানে তোর কত টাকা লস হয় ওটা বলবো, তোকে পুরো 40,000 টাকা দেবে, তোকে পুরো 40,000 টাকা দেবে, কত টাকা লস হলে সেটা আমি বলছি, সেটা আমি বলছি, তোর ধর তোকে তার আগে না একটা জিনিস বের করে নে, যেটা আমি বলছি, জিপি অন অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার, এটাকে বের করে নে, নাহলে অসুবিধা হচ্ছে, আগে বের করে নে জিপি অন অ্যাডজাস্টেড, জিপি অন অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার, এটাকে বের করে নাহলে সমস্যা হবে, জিপি অন অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার। তো দেখ অ্যানুয়াল টার্নওভার কাকে বলে সব বলেছিলাম, কিন্তু অ্যানুয়াল টার্নওভার কাকে বলে, এই দেখ লেখা ছিল, দেখ খাতায় নোট কর, নোট নোট দেখ কি লেখা ছিল, অ্যানুয়াল টার্নওভার কাকে বলে, যেদিন গোডাউনে আগুন লেগেছে ঠিক তার আগের 12 মাসের সেল, তাহলে আগুন লেগেছে কবে, 30/6/24, ঠিক তার আগের 12 মাসের সেল মানে কত, 23 থেকে 24 অব্দি, এই দেখ 2 লাখ টাকা, দেখেছিস 2 লাখ টাকা, দেখ আজকে নোটটা করিয়েছিলাম, দেখ না এইগুলো তোকে পড়তে হবে, এইগুলো যে এইগুলো কিন্তু মনে রাখবি, টার্ম গুলো মনে রাখতে হলে, অঙ্ক কিছু নেই, সত্যি বলছি অঙ্ক কিছু নেই, এই দেখ এই দেখ এই দেখ কি লিখেছিলাম, অ্যাডজাস্ট অ্যানুয়াল টার্নওভার থেকে এই দেখ কি লিখেছিলাম, দেখ বলেছে অ্যানুয়াল টার্নওভার কনসিডারিং গ্রোথ ফ্যাক্টর, আচ্ছা এটাও লিখেছিলাম, অ্যাডজাস্ট অ্যানুয়াল টার্নওভার বলতে কি বোঝায়, অ্যানুয়াল টার্নওভার তো তুমি নেবেই, আর অ্যানুয়াল টার্নওভার কাকে বলে, যেদিন আগুন লাগে ঠিক তার আগের 12 মাসের স্যালারি, সরি সেল, যেদিন আগুন লাগে তার ঠিক এর 12 মাসের সেল, আর ওটা কি ছিল, আগের বছরের সেলটা আলাদা ছিল, আগের বছরের সেল কেন লাগবে, জিপি বের করার জন্য, আর অ্যাডজাস্ট অ্যানুয়াল টার্নওভার বের করতে গেলে কি লাগবে, আগুন লাগার আগের 12 মাসের সেল, ঠিক আছে। তাহলে অ্যাডজাস্ট টার্নওভার তো বলেছিল কিছু একটা, বলেছিল আমি বের করে দেখাচ্ছি, কিন্তু গ্রোথ ফ্যাক্টর নিতে হবে, গ্রোথ ফ্যাক্টর নিতে হবে, এর মধ্যে কি নিতে হবে, গ্রোথ ফ্যাক্টরটা নিতে হবে। তো বল আমরা কোশ্চেনটা কোথায় লিখলাম, এই দেখ এই দেখ, যেদিন কোথায় গেল, এই যে হয়ে গেল, এই যে মার্ক করেছি, টার্নওভার ফর দা ইয়ার এন্ডেড 30/24, এই তারিখে আগুন লেগেছে ঠিক তার আগের 12 মাসের সেল 2 লাখ টাকা, এবার 10% গ্রোথ 2 লাখ 20, তাই তো,
এখানটা যেটা করছিলাম জিপি অন অ্যাডজাস্ট অ্যানুয়াল টার্নওভার, তাহলে জিপি কত ছিল 20.71% ইন্টু 2 লাখ প্লাস 10%, বুঝতে পারলি তো? পরের লাইনে 2,20,000 ইন্টু 20.71% কেউ একজন কর দেখি, 2,20,000 20.71% একজন কর দেখি কি বেরোচ্ছে। 45,562। 45,562। তাহলে তোকে জানিস তো, ভালো করে শোন, এই দেখছেন তো, বুঝতে পারছিস তো? মনে মনে না এটা ভাব, আমি যেটা বলছি মনে মনে এটা ভাব। এটা মনে কর ক্লোজিং স্টক, মনে করতে বলছি, আমি বলিস না কাউকে, এটা হচ্ছে ক্লোজিং স্টক, মনে কর ক্লোজিং স্টক, এটা মনে কর ক্লোজিং স্টক। ওই আগের টপিক করেছিলাম না, তোকে বলেছিলাম 40,000 টাকা পর্যন্ত তোকে পলিসি দিয়ে দেবে যদি এই টাকাটা পুরো নষ্ট হয়। তাহলে এই টাকা নষ্ট হলে কত, বুঝেছিস তো? এটা হচ্ছে টেকনিকটা, এটা তোকে মনে করতে বললাম। এটাই, হ্যাঁ, ফর্মুলা লিখবো, এটা তোকে মনে করতে বললাম যে না কি, যে এটা মনে কর, মনে কর এটা ক্লোজিং স্টক, মনে কর, মনে রাখ, বুঝতে ক্লোজ বলা তাই করতে, তোকে পলিসি ভ্যালু পুরোটা দিয়ে দেবে যদি ক্লোজিং স্টকটা নষ্ট হয়ে যায়, তাই তো? তাহলে এখানে কত দেবে, তোকে পুরো 40,000 টাকা দেবে যদি তোর 45,562 টাকা লস হয়ে যায়। লস হয়ে তোর কত, 13,462। তাহলে কত হচ্ছে বল অ্যান্সার? ফর্মুলা লিখে দেবো, ফর্মুলা লেখা কি যায় আসে বল? 40,000 টা কি লিখবি, বলবি স্যার পলিসি ভ্যালু। 40,000 টা কি লিখবো বল? পলিসি ভ্যালু। আর ডিভাইডেড বাই কি লিখবো, এটা কি ছিল 45,000 টাকা বের করে নেয়, একজন অসুবিধা নেই। 11,818.62। যা বেরোচ্ছে লিখে দিবি। ঠিক আছে, 11,819 লিখে দিবি। ঠিক আছে, 11,819। এবার শোন, 40,000 তো পলিসি ভ্যালু, আর 45,562 কি লিখবো বল? এই টাকাটা কি ছিল, এটা কি লেখা ছিল, কি লেখা হচ্ছিল? জিপি অন অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার, জিপি অন অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার ইনটু 13,462 কি ছিল, ওই যে উপরে কি ছিল দেখলে, টোটাল লস। এই তো লিখেছিল আমাদের, এটা নোট কি ছিল, টোটাল লস। অঙ্কটা শেষ করে লিখে করিয়ে দিলাম। একদম এরকম অঙ্কই পরীক্ষায় দেবে, একদম এরকম অঙ্ক পরীক্ষা দেবে, এরকম অঙ্কই 10 মার্কস। তবে এটা ওদের এখনকার সিলেবাসে না, আমার মনে হয় দিতে পারে, কেন বলতো, তো অপশন যদি থাকে দিলেও দিতে পারে। এখন যে অঙ্কটা করালাম না, কোশ্চেন ঢুকে দিয়েছি তাই না, এই অঙ্কটা সিইউবি কম অনার্স 2007 এসেছিল। আর ঠিক আছে, অসুবিধা নেই, এই অঙ্কটা সিইউবি কম অনার্স 2007 এসেছিল। ঠিক আছে, ঠিক আছে, করে দিলাম, সিইউবি কম অনার্স 2007 এসেছিল। হ্যাঁ বল।
দিয়েছি নাকি কি হাজার কুড়ি সালে একটা অঙ্ক এসেছিল, ওটা করাবো। 2020 সালে একটা অঙ্ক এসেছিল, ছোট্ট অঙ্ক, একদম এরকমই ধরনের অঙ্ক, মানে করে দেবো। 2020 তে একটা অঙ্ক এসেছিল, হ্যাঁ বইতে আছে। 2020 অনার্সে একটা অঙ্ক এসেছিল, 2020 অনার্সের অঙ্কটা করাবো। বইয়ে আছে, হ্যাঁ। সোজা অঙ্ক দিয়েছিল, দেখ আস্তে শোন, কথা বলিস না। বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স প্রিপেয়ার আ ক্লেম ফর লস অফ প্রফিট আন্ডার, একই ধরনের অঙ্ক, দেখ আগের মতনই অঙ্ক লাগবে। দেখ, আচ্ছা দেখ আগের অঙ্কটা দেখ, ভ্যালুটা বল কত ছিল, জাস্ট আমি বলছি তারপর বল। আগের অঙ্কটা টার্নওভার 4 লাখ টাকা ছিল নাকি 2 লাখ টাকা ছিল? 2 লাখ। ওই একই ধরনের অঙ্ক দিয়েছে, জাস্ট প্র্যাকটিস করবো জাস্ট অঙ্কটা। সুন্দর অঙ্ক দিয়েছে, আমার ভালো লাগলো অঙ্ক। ওই একই ধরনের এই টাইপের অঙ্ক না, ওই ফিগার সব একই রকমের থাকবে, এরকমই দেখতে হবে অঙ্কগুলো, এরকমই দেখতে হবে অঙ্কগুলো। তাহলে মোটামুটি কোশ্চেনটা দেখে নিয়েছিস, কোশ্চেনটা পড়ে সময় নষ্ট করবো না। কি করবো, তোকে কবে গোডাউনে আগুন লেগেছে কবে, আগে সবার প্রথম দেখ। গোডাউনে আগুন লাগার ডেট 30/6/21। আচ্ছা ঠিক আছে, গোডাউনে আগুন লাগার ডেট 30/6/21। এবার তোকে দেখতে হবে তোর ডেট, মানে এন্ড ডেট কথা, এন্ড ডেট মানে রিপোর্টিং ডেট যাকে বলে, রিপোর্টিং ডেট। রিপোর্টিং ডেট মানে বলতে চাইছি যে ধর বছর শেষ হচ্ছে কবে, অ্যাকাউন্টিং ইয়ার দিয়েছে নাকি ক্যালেন্ডার ইয়ার দিয়েছে, দেখতো এখানে ক্যালেন্ডার ইয়ার দিয়েছে, ক্যালেন্ডার ইয়ার, তার মানে হবে ক্যালেন্ডার ইয়ার দিয়েছে মানে হচ্ছে তোর 22, তাই তো 31/3/22 হবে, মানে 21/22। এই দেখ দুটো ডেট করছি, প্রথমটা হচ্ছে এটা 21/22, 21/22 মানে এটা 1/4/21 থেকে 31/3/22, তাহলে এটা 1/4/20 থেকে 31/3/21। আরম্ভ কর, বসে কর। আগুন লাগার ডেটটা কবে, 30/6/21, তাহলে 30/6/21 মানে এই সময় 30/6/21 এই দিন আগুন লেগেছে। ঠিক তার আগের বছর কত হবে, 20, 30/6/20 হবে এটা, 30/6/20। আর ইনডেফিনিট পিরিয়ড কবে, 6 মাস। 6 মাস মানে এখান থেকে 6 মাস দেখ, তাহলে ওই একই 30/6 থেকে 6 মাস মানে কত হবে, এটা হবে 31/12/21।
তাহলে এখানে কত হবে 31, 12, 20। ঠিক আছে, এই সময়কালটাকে কি বলা হয় স্ট্যান্ডার্ড সেলস। এখানে যে সেলটা হবে তাকে বলে স্ট্যান্ডার্ড সেলস, আর এখানে যে সেলটা হবে তাকে বলে অ্যাকচুয়াল সেলস। ঠিক আছে, এবার দেখো অঙ্কে স্ট্যান্ডার্ড সেল কত বলেছে, স্ট্যান্ডার্ড সেলটা কত বলেছে দেখতে হবে আমাকে। স্ট্যান্ডার্ড সেল মানে তোর বলবে হচ্ছে কত বলতো 30, 6, 20। 30, 6, 20 থেকে 31, 12, 20। দেখ 30, 6, 20 থেকে 31, 12, 20 মানে 2,20,000। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেলস, তাই তো? কোনো এখানে কোনো গ্রোথ নেই, গ্রোথ নেই বা ডিক্লাইনও নেই, গ্রোথও নেই ডিক্লাইনও নেই। ঠিক আছে তো, মানে বাড়েও নি কমেও নি। তাহলে কত হবে 1, 7, 20 থেকে 31, 12, 20, 2,20,000। কত বলছে 2,20,000, ঠিক। আর ওই সময় অ্যাকচুয়াল সেল কত বলেছে বল 1,12,000। ব্যাস হয়ে গেল 1,12,000। দেখ বাড়িতে আর দেখতেই হবে না, এখানেই শেষ হয়ে গেল। একটা ক্লাসেই তোর অঙ্ক শেষ করে দিলাম। আগের ক্লাস থিওরি আরম্ভ করেছিলাম, এখানেই অঙ্ক শেষ হয়ে গেল। 1,12,000 হয়ে গেল। তাহলে এখান থেকে যেই হয়ে গেল সঙ্গে সঙ্গে আমার 1 নম্বর স্টেপ কি, 1 নম্বর কি করবে করতে হবে শর্ট সেলস। যদি এই টপিক কেউ শিখে না যায় সে ফেঁসে যাবে পরীক্ষা হলে, বুঝিস তো। আর শিখে গেলে কিছু নেই, নর্মাল বাচ্চা অঙ্ক। শর্ট সেল, শর্ট সেল বের করার ফর্মুলা কি স্ট্যান্ডার্ড সেলস মাইনাস অ্যাকচুয়াল সেলস। এই যে শিখে গেলি না, দেখবি এই অঙ্ক পরীক্ষা দেবে। শিখে না গেলে এই অঙ্ক পরীক্ষা দিত। এটা হচ্ছে ক্যালকুলাস সিস্টেম। ঠিক আছে তো। তো দেখ স্ট্যান্ডার্ড সেল, স্ট্যান্ডার্ড সেল কত 2,20,000। তুই বুঝতে পারলি, দেখ এই অঙ্ক করার পর ওই অঙ্কে কত কিছু শিখতে হয়েছিল না আগের মেথডে, মানে লস অফ স্টকে কত কিছু শিখতে হয়েছিল মনে পড়ছে তো। এখানে একটাতেই শেষ, আর কিছু নেই আলাদা করে। আচ্ছা অ্যাকচুয়াল সেল কত ছিল বল 1,12,000। তাহলে 1,12,000, তাহলে কত হচ্ছে এটা 1,08,000। হয়ে গেল 1,08,000 শর্ট সেলস। 2 নম্বর, 2 নম্বর আমরা কি বের করতাম জিপি রেশিও। জিপি রেশিওর ফর্মুলা কি ছিল জিপি বাই সেলস ইন্টু 100। জিপি তো বলবে না, ও বলবে নেট প্রফিট, আগের বছরের নেট প্রফিট বলবে, প্লাস ইনশিওর স্ট্যান্ডিং চার্জেস, প্লাস ইনশিওর স্ট্যান্ডিং চার্জেস ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ার সেলস ইন্টু 100। এবার কোশ্চেন পড়ে দেখবো নেট প্রফিট কত বলেছে আমাদের, এক একটা করে দেখবো নেট প্রফিট। এই যে নেট প্রফিট বলে দিয়েছে আমার কত 25,000 টাকা। নেট প্রফিট বলে দিয়ে 25,000 টাকা লিখবো 25,000 টাকা। ইনশিওর স্ট্যান্ডিং চার্জেস কত বলেছিল অঙ্কে, ইনশিওর স্ট্যান্ডিং চার্জেস, দেখ স্ট্যান্ডিং চার্জেস বলেছে এখানে কিছু, হ্যাঁ বলেছে 57,000 টাকা বলেছে, কিন্তু ইনশিওর কত বলেছে। এই তো সমস্যা আমাদের, এইসব বলে দেবে না। 6,000 না না, ওটা তো সেভিং বলেছে, ওটা সেভিং বলেছে। ইনশিওর স্ট্যান্ডিং চার্জেস অঙ্কে কিছু বলে দেয়নি। তার মানে ধরে নেবো স্ট্যান্ডিং চার্জেসটা ইনশিওর 57,000 টাকা, 57,000 লিখে দে। ঠিক আছে, এগুলো কিন্তু ওয়ার্কিংস এর পার্ট, হ্যাঁ এটা 1 আর 2 কিন্তু পুরোপুরি ওয়ার্কিংস। আচ্ছা নিচে সেল লিখবো, সেল প্রিভিয়াস ইয়ার সেল কত ছিল বল, প্রিভিয়াস ইয়ার সেলস। প্রিভিয়াস ইয়ার সেলস মানে হচ্ছে আগের বছরের সেল, আগের বছরের সেল মানে 20-21 সেল। 20-21 সেল মানে হচ্ছে তোর 20-21 মানে কি 31-3-21। 31-3-21 খোঁজ, 31-3-21 খোঁজ, এই তো পেয়ে গেছি। কত 4,10,000। বুঝতে পারলি তো 4,10,000 কর কত হচ্ছে 20%। 20%। এটা একটা ওয়ার্কিংস হয়ে গেল। ঠিক আছে তো, তারপরে ওয়ার্কিংস কি করব, না করলেও হয় ডাইরেক্ট ইয়েতে চলে। ওয়ার্কিংস করার জন্য একটু ফাঁকা রাখলাম, মানে 2-3 লাইন ফাঁকা রেখে দিই। ওই কোনটা বলতো ওই তোর ওই জিপি অন এর সেটা আনা বড় সব দেখবো যদি করতে হয় তো। তো কি লিখবি স্টেটমেন্ট অফ ক্লেম, যেটা পরীক্ষায় করতে হবে, এটাই মেইন স্টেটমেন্ট অফ ক্লেম। লিখতে হবে স্টেটমেন্ট অফ ক্লেম, লেখ স্টেটমেন্ট অফ ক্লেম। ঠিক আছে, স্টেটমেন্ট অফ ক্লেম লেখ। লেখ প্রথমে কি লিখবো লস অফ প্রফিট, কি লিখবো লস অফ প্রফিট। কি করে বের করতে হয় শর্ট সেলস, শর্ট সেল কত ছিল আমাদের, শর্ট সেল ছিল 1,08,000 ইন্টু 20%। 1,08,000 ইন্টু 20% কত হচ্ছে 21,600 টাকা।
হয়ে গেল। এর সাথে কি যোগ করতে হয়? ওই কি একটা ছিল না, ইনক্রিজড ওয়ার্কিং এক্সপেন্স, একটা কি লেখা ছিল না, ইনক্রিজড ওয়ার্কিং এক্সপেন্সেস। হ্যাঁ, increase in working expenses. ইনক্রিজড ইন ওয়ার্কিং এক্সপেন্সেস, ইনক্রিজড ইন ওয়ার্কিং এক্সপেন্সেস, এটা টাকাটা বলেই দিয়েছে, তাই তো? কত টাকা বলেছে বল? ভালো হবে। আচ্ছা, কি বলেছে এখানে? ইনক্রিজড কস্ট অফ ওয়ার্কিং ডিউরিং ডিসলোকেশন পিরিয়ড, কত বলছে? 12,000 টাকা। কিন্তু আমাদের নোট লেখা ছিল না একটা, ঠিক। কি নোট লেখা ছিল? 12,000 টাকা তো নাই, মানলাম 12,000 টাকা চলে আসবে, কিন্তু একটা নোট লেখা ছিল তো না? কি নোট লেখা ছিল দেখ, ওটা একটু বলে দিই। কি বলেছে ইন্স্যুরেন্স কোম্পানি? বলেছে কি তুমি যা খরচা করবে আমি কি পুরো খরচা অ্যালাউ করবো নাকি? ইন্স্যুরেন্স কোম্পানি কি বলেছিল? তুমি যা খরচা করবে সব পুরো খরচাই কি আমি অ্যালাউ করবো না? ইন্স্যুরেন্স কোম্পানি বলছে আমার কাছে 3টে জিনিস আছে, 3টের মধ্যে যেটা ছোট, আমার কাছে 3টে জিনিস বলছে, 3টে যেটা ছোট সেটাকেই অ্যালাউ করবো। সেই 3টে জিনিস কি কি বলেছিল দেখ, কোথায় লেখা ছিল? এই দেখ, আমি বের করে দিচ্ছি, এই যে, এই বড় করে দিলাম দেখ, এই দেখ, এই দেখ, কি বলেছে? অ্যাকচুয়াল ইনক্রিজ ইন ওয়ার্কিং এক্সপেন্স, এটা তো 12,000 টাকা দিয়েছে, লিখে দিলাম, এটা 12,000 টাকা, এটা 12,000 টাকা, ঠিক আছে, এটা 12,000 টাকা, ঠিক আছে, এটা 12,000 টাকা। এবার এখানে কি লেখা আছে ভালো করে দেখ, পরেরটা অ্যাকচুয়াল ইনক্রিজ ইন ওয়ার্কিং, স্যার এটা তো 12,000 টাকা, হ্যাঁ এটাও 12,000, ইনটু কি ছিল? কভারেজ রিকোয়ার্ড, বের করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। তারপর কভারেজ রিকোয়ার্ড বের করতে পারবো, কিন্তু আনইনসিওর স্ট্যান্ডিং চার্জ কত পারবি? তুই কি জানিস আনইনসিওর স্ট্যান্ডিং চার্জেস? না স্যার জানি না। তাহলে এই পার্টটা করতে পারবো না, এই পার্টটা করতে পারবো, সেকেন্ড পার্টটা পারবো, কিন্তু থার্ড পার্টটা পারবো। তাহলে ফার্স্ট পার্ট আর সেকেন্ড লাস্ট পার্টের মধ্যে যেটা ছোট সেটা নেবো। কি বললাম বুঝতে পারলি তো? জিপি রেশিও কত পার্সেন্ট ছিল? 20%। আর ওই যে তুই এই খরচাটা করলি, এই খরচাটার জন্য কত টাকা সেল হয়েছে? ওই যে তোর ওই যে ছিল শর্ট সেলস, কত ছিল শর্ট সেলস? 1,08,000। মানে শর্ট সেলস কেন বললেন, সরি শর্ট সেল কেন বলছে, মানে ওই যে এই খরচাটা করার জন্য তো সেল হয়েছে কত, মানে ইনডিমিনি পিরিয়ডে সেল হয়েছিল কত? অ্যাকচুয়াল সেলস 1,12,000, বুঝতে পারলি তো? তুই দেখ 1,12,000 20% করে দেখ কত বেরোচ্ছে? 22,400। 22,400, বল দুটো ছোট কোনটা? 12,000, 12,000ই আসবে, কিন্তু করে দেখাতে হবে, সমান। এটা করে দেখাতে হবে, তাহলে বুঝতে পারলি? এটা দেখ একটু কেন অসুবিধা হলো, কারণ আগের দুটো তিনটে অঙ্কে এরকম কাজ পাসনি, তাই অসুবিধা হচ্ছে। যখন এই দুটো তিনটে অঙ্ক পেয়ে যাবি তাহলে কোনো সমস্যা হবে না। কালকে দুপুরে এরকম একটা অঙ্ক করাও, ইনক্রিজ কস্ট অফ ওয়ার্কিং থাকবে, দুপুরে করাবো এরকম। এখানে ওয়ার্কিংস লেখ, হ্যাঁ কি লিখবি? ইনক্রিজড, কি ছিল? ইনক্রিজড ওয়ার্কিং এক্সপেন্সেস, তাই তো? লাইক ইনক্রিজড ইন ওয়ার্কিং এক্সপেন্সেস, ওয়ার্কিংস ইনক্রিজড ইন ওয়ার্কিং এক্সপেন্সেস বলে লিখে অ্যালাউড বলে একটা কথা লিখবো, অ্যালাউড বলে আন্ডারলাইন করবো। প্রথমে কি লিখবো? অ্যাকচুয়াল এক্সপেন্সেস কত? 12,000 টাকা। তারপর কি লেখা ছিল বলতো? লাস্ট লাইনটা দেখে দেখে লেখো, ওটা কি লেখা ছিল? কি লেখা ছিল দেখে দেখে বল। Gross profit into জিপি রেশিও ইনটু sales generated due to increase in working expense. সেলস জেনারেট ডিউ টু, সেলস জেনারেট ডিউ টু Increase in Working expense.
increased in working expenses. জিপি রেশিও 20% ছিল, 20%। আর কত টাকা সেল জেনারেট হয়েছে খরচা করার জন্য? 1,12,000, তাই তো? তার 20% করলে কত হচ্ছে? 22,400। দুটোর মধ্যে ছোট কোনটা? তো কিছু নেই, 12,000। লিখে দাও লোয়ার। বাট তোকে তো করে দেখাতে হবে, এটা লোয়ারটা করে দেখাতে হবে না, লোয়ার কিছু করে দেখাতে। কালকে একটা অঙ্ক পাবো যার মধ্যে 3 নম্বর মাঝখানের পয়েন্টটা পাবো, ঠিক আছে? যার মধ্যে আনইনসিওর স্ট্যান্ডিং চার্জেস থাকবে, ব্যাস, তাহলে ওটা পুরো কমপ্লিট হবে। স্যার বুঝলেন যে এরকম ওই ওয়ার্কিংসটা করতে হবে। এই যে ইনক্রিজ কস্ট ইন ওয়ার্কিং বলে খরচা করেছে, তো আগে খরচা ছিল না তো, এখানে তো খরচাটা করেছে তো। তো খরচা করলেই খরচা নিতে নেই। আমি তোকে কি বললাম বোঝানোর সময়, কি বললাম যে তুই যত টাকা খরচা করবি, ওয়ার্কিং খরচা যত করবি, পুরো টাকা কি ইন্স্যুরেন্স কোম্পানি দেবে? ইন্স্যুরেন্স কোম্পানি কি তুমি যা খরচা করবে আমি তো তার পুরো টাকা ছাড় দিতেও পারি, সেটা দিতেও পারি, আবার নাও দিতে পারি। এলাও বলবে না, এলাও তো বলবে না তোকে, এলাও এলাও করে দিয়েছিল, কিন্তু এলাও বলেনি। তাহলে এখানে 12,000 হয়ে গেল। আর লাস্ট কি ছিল? যোগ হলো, তার থেকে মাইনাস হলো সেভিংস। সেভিং কত করেছিল বল কোশ্চেনে? 6,000। বাদ দিয়ে কত হচ্ছে বল? 27,600 টাকা। এটাকে বলা হয় নেট ক্লেম। এটাকে বলা হয় কি? নেট ক্লেম। এটা কোনটা বলতো? তুই যখন আগের চ্যাপ্টারে করতে লস অফ স্টক, পাতে কথা এটা লস অফ স্টক। লস অফ স্টক। এবার তোকে কি বের করতে হবে? অ্যামাউন্ট অফ ক্লেম বের করতে হবে। লেখ অ্যামাউন্ট অফ ক্লেম। ঠিক আছে? ফর্মুলা তো সুন্দর শিখিয়েছিলাম। কি শিখিয়েছিলাম বল? পুরো টাকাটা দিয়ে দেবে তোকে, পলিসি ভ্যালু পুরো দিয়ে দেবে, তাই তো? তাহলে লিখবো ফর্মুলা পলিসি ভ্যালু। যদি এত টাকা লস হয়, ওটাকে কি বলেছিল? জিপি অন অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার ডিভাইড বাই জিপি অন অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার। তাই তো? জিপি অন অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার ইন্টু কি লিখবি? ওই নেট ক্লেম লিখে দে, তাইলে তো হবে নেট ক্লেম ইন্টু নেট ক্লেম। তাহলে বল পলিসি ভ্যালু কত বলেছিল বলতো অঙ্কে? 80,000। পলিসি ভ্যালু কত ছিল? 80,000 ছিল। আর জিপি অন অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার, দেখ ও আলাদা করে লিখতে হবে, এখানেই করে দে। অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার, অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার কাকে বলেছিলাম? অ্যানুয়াল টার্নওভার কাকে বলেছিলাম? অ্যানুয়াল টার্নওভার। অ্যানুয়াল টার্নওভার যেদিন আগুন লাগবে ঠিক তার আগে 12 মাসের সেল। দেখ আগুন লেগেছে 30/6/21, মানে এখানে 30/6/21, এই যে 4 লাখ টাকা, দেখিস 4 লাখ টাকা। এই স্টুডেন্টরা না এই সেলটা একটু গুলিয়ে ফেলে, জানি আমি দেখেছি অনেক সময় সেলটা গুলিয়ে ফেলে, ধরতে পারে না সেলটা, বুঝতে পারি তো? তো যত পড়বি তত ক্লিয়ার করবি, ঠিক আছে? এবং আমি নোটগুলো লিখি, নোটগুলো দেখে ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারি তো? অনেকে গুলিয়ে ফেলে অ্যানুয়াল টার্নওভার কাকে বলে, যেদিন আগুন লাগে ঠিক তার আগে বানাও। এইগুলো বারবার অসুবিধা হলে জিজ্ঞাসা করবি, আর নোটটা দেখবি। না না, দাঁড়া তাহলে দেখে যাচ্ছে, দেখ প্রিভিয়াস ইয়ার সেল তো তোর 4,10,000 করেছিলি। প্রিভিয়াস ইয়ার 4,10,000, ওটা 4 লাখ, দুটো আলাদা। ঋষি কি বললাম, বুঝিস? বুঝতে অসুবিধা হয়েছে? কি অসুবিধা বল? 4 লাখ, তাই তো? 4 লাখ ছিল। 4 লাখ ইন্টু কত পার্সেন্ট? 20% নেবো। আর ইন্টু নেট ক্লেম কত ছিল? 27,600। 4 লাখে 20%। এই যে কি লিখেছিল? জিপি অন অ্যাডজাস্টেড অ্যানুয়াল টার্নওভার। দুটো জাস্ট, এটা তো একই হবে, অ্যান্সার 27,600 হবে। শোন না, কেন দেখ, কেন দেখ, আমি কি নিয়ম কি শিখেছিলাম? তোকে ইন্স্যুরেন্স কোম্পানি পুরো 80,000 টাকাই দিয়ে দেবে, তোকে 80,000 টাকাই পুরো দিয়ে দেবে। যদি তোর এই 80,000 টাকা হয়, 80,000 টাকা লস, তাহলে দেখ 80 তে 80 তো একই হচ্ছে, বুঝলি না? 80,000 বাই 80,000, 80,000 বাই 80,000, দুটো তো সেমই হচ্ছে, ইন্টু 27,000। দরকার নেই, করে দিলাম, অসুবিধা কোথায়? তাহলে এটা হয়ে গেল। কালকে একটা অঙ্ক করাবো হচ্ছে 2022, এটা 20 সাল করলাম না, 20 সাল অনার্স করলাম তো।
আজকে একটা করো 2022 সালে জেনারেল একটা অঙ্ক করাবো আর দেখবো কি অঙ্ক আসছে দুটো একটা করে অঙ্ক হবে দেখ